একতা সয়েলকে কেন্দ্র করে, সয়েলকে সাবজেক্ট করে আমরা যে যে জিনিসের সাথে মানে ইনভলভ হতে চাই বা ইনভলভ হতে হয়, সেই জিনিসগুলো হয়তো আমরা এই কোর্সে আনার চেষ্টা করব। জেনারেল ভাবে বলতে গেলে আমাদের কোড হচ্ছে বিএনবিসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। মানে এখন আমরা যাই বলতে যাই সবকিছু আমাদের রেফারেন্সে থাকতে হয় যে আমাদের এই কোডকে কেন্দ্র করেই বলতে হবে। কোনো লিগ্যাল ইস্যু হোক, আমাদের ডিজাইন অ্যাসপেক্ট হোক, বা যে কোনো ধরনের আমাদের ইস্যুতে গেলেই সেটা স্ট্রাকচারাল ইস্যু, ইনফ্রাস্ট্রাকচার ইস্যু, সেটা আমাদেরকে অবশ্যই বিএনবিসি দিয়ে সলভ করতে হবে। আর যেটা সয়েলের ক্ষেত্রে আরো অ্যাডিশনাল দুইটা কোড আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে অ্যাস্টো কোড, ইউএসসিএস কোড। যদিও এটা নেসেসারি না, কারণ হলো বিএনবিসি যে কমপ্লিট কোড, যদি আমরা বিএনবিসিটা ফলো করি তাহলে এই দুইটা আমরা চাইলে নেগলেক্ট করতে পারি। আমাদের বিএনবিসিতে চ্যাপ্টার 3, আগের বিএনবিসি এবং পরের বিএনবিসি দুইটাতেই চ্যাপ্টার 3 হলো সয়েলস অ্যান্ড ফাউন্ডেশন। এটা হলো আমাদের লেকচার 1 এর আউটলাইন, যেখানে আমরা এই জিনিসগুলো আলোচনা করতে যাচ্ছি। তো আমাদের যেটা আমরা শিখবো এই লেকচারে, যে সয়েল কি। আমাদের ইঞ্জিনিয়ারিং টার্মে সয়েল বলতে যা বোঝে খুব সংক্ষিপ্ত ভাবে এটা সম্পর্কে জানবো। সয়েলের কিছু টাইপ এবং ইঞ্জিনিয়ারিং ক্লাসিফিকেশন আছে, সেগুলো আমরা দেখব। সয়েল টেস্ট এবং সয়েল এক্সপ্লোরেশন, যেগুলো আমরা ওয়েল নোন যে টেস্টগুলো জানি, সেগুলোর সাথে কিছু সফিস্টিকেটেড টেস্ট এর কিছু আউটপুট আমি হয়তো আনার চেষ্টা করব। সেগুলো তো আজকেরটাতে শুধু সিম্পল কিছু টেস্টের কথাবার্তা থাকবে। ল্যাবরেটরি ক্লাসিফিকেশন অফ সয়েল, যেটা আমাদের ল্যাব টেস্ট এবং ম্যানুয়াল যে ফিল্ড আইডেন্টিফিকেশন, সেখান থেকে আমরা টেস্ট করে এটার ক্লাসিফিকেশনটা করি, সেগুলো আমরা শিখবো। হোয়াই সয়েল টেস্টিং, কেন আমরা সয়েল টেস্ট করব, সয়েল টেস্ট কি মানে না করলে মানে পার পাওয়া যাবে কিনা, সেগুলো এখান থেকে আমরা বুঝতে পারবো। আর টেস্টিং অফ সয়েল, যদিও এটা ক্লাসিফিকেশনে চলে আসবে, তারপরেও যে টেস্ট হচ্ছে দুই ধরনের, ফিল্ড এবং ল্যাবরেটরি টেস্ট, সেটা আমরা এখান থেকে দেখব। তো প্রথম হচ্ছে সয়েল। হোয়াট ইজ সয়েল? সয়েল মেনলি আমাদের এক ধরনের এগ্রিগেট, যেটা হলো খুবই ফাইন। যদি আমরা এগ্রিগেট হিসেবে চিন্তা করি, এটা ফাইন এগ্রিগেট, সেই এগ্রিগেটটা মিনারেল গ্রেইন থেকে তৈরি হয়। এজন্য আমরা বলতে পারি যে সয়েল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য আনসিমেন্টেড এগ্রিগেট অফ মিনারেল গ্রেইন। মিনারেল গ্রেইন ছাড়া যে সয়েল, আমরা হয়তো দেখব যে ইমপিউরিটি হিসেবে সেটা সয়েলের মধ্যে থাকবে, আমরা এটাকে সয়েল হিসেবে কাউন্ট করব না। আমাদের দরকার হবে মিনারেল গ্রেইন। মিনারেল গ্রেইন, আমাদের এই টার্মটা জানতে হবে, আমি পরে এটা নিয়ে কথা বলবো। যে মিনারেল গ্রেইন যেটা, সেটাই হচ্ছে আমাদের সয়েল হিসেবে বিহেভ করবে। আরো অন্যভাবে বলা যায় যে ডিকেইড অর্গানিক ম্যাটার, যেটা সলিড পার্টিকেল হিসেবে থাকবে along with liquid and gas that occupy the empty spaces between the soil particles. এগুলো সয়েলের মধ্যে ইনভলভ। এই জিনিসগুলো ছাড়া যে অর্গানিক ম্যাটার থাকবে, সেখানে আমাদের কিছু এমটি স্পেস, সেই স্পেস গুলো অকুপাইড উইথ গ্যাস এন্ড ওয়াটার, অর্থাৎ এয়ার এন্ড ওয়াটার। তো আমাদের হলো কয়টা জিনিস, যে মিনারেল গ্রেইন, ভয়েড স্পেস, সেখানে থাকবে হচ্ছে লিকুইড অ্যাজ ওয়াটার or gas as air। এই তিনটা জিনিস হচ্ছে আমাদের মূলত সয়েলের সাথে ইনভলভড। আমরা যখনই কথা বলবো এই তিনটা জিনিস ছাড়া আমরা সয়েলকে কখনোই আমরা ট্রিট করতে পারবো না, অ্যানালাইজ করতে পারবো না। সয়েল ইজ ইউজড অ্যাজ এ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। যদিও সয়েল দিয়ে কনস্ট্রাকশন করা হয় না, কিন্তু সয়েলের উপরে কনস্ট্রাকশন করা হয় এই স্ট্রাকচার গুলো, এই জন্য ইউজড অ্যাজ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ইন ভেরিয়াস সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। আর কিছু ক্ষেত্রে সয়েলটাই আমাদের সিমেন্টিসিয়াস ম্যাটেরিয়ালে কনভার্ট করা হয়, যে সয়েলের উপরে কনস্ট্রাকশন করা হয় বেজ হিসেবে, আবার সয়েলটাকে কিছু মডিফিকেশন করে, মানে একটা এক্সাম্পল যদি দিই, সে আমাদের ব্রিক। ব্রিক ইজ স্ট্রাকচারাল ইউনিট, যে ব্রিক দিয়ে আমরা স্ট্রাকচার তৈরি করছি, কিন্তু এই ব্রিকটা আসছে কিন্তু সয়েল থেকে। সয়েল
থেকেই ব্রিকটা তৈরি হচ্ছে, কিন্তু কিছু মডিফাইড করে এটাকে আমরা স্ট্রাকচারাল ইউনিটে কনভার্ট করছি। আবার আরেকটা যদি বলি যে সিমেন্ট ইজ এ বাইন্ডিং ম্যাটেরিয়াল, তার একটা পোর্শন আছে সয়েল, যেটার নাম আমরা ক্লে সয়েলের একটা পোর্শন দিয়ে সিমেন্টের মধ্যে সেটা আমরা, কারণ ক্লের বিহেভিয়ার হচ্ছে সিমেন্টিসিয়াস। আর হলো যদি আমরা বলি স্যান্ডি সয়েল, মানে সেই সয়েলটা আবার আনসিমেন্টেড, মানে এটা কোহেশনলেস। তো সুতরাং এই জিনিসগুলো আমরা কোহেশনলেস দিয়ে তৈরি করলাম স্ট্রাকচারাল ইউনিট ব্রিক, যেখানে আমরা স্যান্ডের পরিমাণটা থাকে। আবার ক্লে সয়েল, সেটা দিয়ে আমরা তৈরি করছি সিমেন্টিসিয়াস ম্যাটেরিয়াল সিমেন্ট। তো এইভাবে সয়েলের বিভিন্ন ইউজ আছে। তো একটা ফাউন্ডেশনটা মেইন ইউজ, এছাড়া আমরা ইউজ করছি অ্যাজ এ স্ট্রাকচারাল ইউনিট। এইভাবে আমরা সয়েলকে ইউজ করছি। The civil engineers must study the properties of soil as its origin, grain size distribution, ability to drain water, compressibility, shear strength, load bearing capacity and so on. অনেকগুলো কথাবার্তা আছে যে আমরা সয়েলের স্টাডিতে কোন কোন প্রপার্টি গুলো নিয়ে স্টাডি করব। আমাদের দেশে এই সবগুলো স্টাডি আছে, কিন্তু স্মল প্রজেক্ট অর যদি বলি যে রেসিডেন্সিয়াল বিল্ডিং বা এরকম ছোট প্রজেক্ট, কমার্শিয়াল বিল্ডিং হতে পারে, বিল্ডিং প্রজেক্ট, ছোট স্ট্রাকচার, ছোট প্রজেক্টের ক্ষেত্রে আমাদের সবগুলো প্রপার্টিজ হয়তো স্টাডি করা হয় না। কিন্তু সয়েলের আমরা ফুল যদি বিহেভিয়ারটা জানতে চাই, তা আমাদের মোটামুটি ভাবে সয়েলের অরিজিনটা জানতে হবে, যে সয়েলটা কোথায় থেকে অরিজিন করলো। গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন, এটা আমরা স্টাডি করি আমাদের সয়েল টেস্টে, প্রত্যেকটা সয়েল টেস্টেই থাকে গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন। অ্যাবিলিটি টু ড্রেইন ওয়াটার, যেটা টেস্ট হয়তো সবসময় করা হয় না, ল্যাবরেটরি কিছু টেস্ট আছে, সেগুলোর মাধ্যমে আমরা এটা জানতে পারি। কম্প্রেসিবিলিটি একই জিনিস। শেয়ার স্ট্রেংথ, আমরা নর্মালি শেয়ার স্ট্রেংথ হয়তো আমরা মানে এখানে দেখাবো, কিন্তু সব সময় হয়তো করা হয় না। আর লোড বিয়ারিং ক্যাপাসিটি, কিছু ক্যালকুলেশনের বিষয় আছে, সেগুলো আমরা দেখব। তো আমরা বললাম যে মিনারেল গ্রেইন, এখন কিছু জিনিস আছে যেগুলো মিনারেল গ্রেইন না, কিন্তু সয়েলের মধ্যে থাকে। তার মধ্যে একটা হচ্ছে অয়েল, তেল, তারপরে কোল, সেটাও আমরা সয়েলের মধ্যে পাবো। ভলকানিক অ্যাশ, কোল, এগুলো থাকে। ম্যানুফ্যাকচারড গ্লাস, ব্লাস্ট ফার্নেস স্লেগ। তো এইগুলোর মধ্যে ওয়েল যে জিনিসটা, এটা মোটামুটি ইমপিউরিটি বলা চলে। কোল, ভলকানিক অ্যাশ, সেগুলারই একটু কন্ট্রোল ওয়ে, যেটা বলা হচ্ছে যে ম্যানুফ্যাকচারড গ্লাস এবং ব্লাস্ট ফার্নেস স্লেগ, এগুলোও কিন্তু আমাদের ইমপিউরিটি। কিন্তু এইটাকে আমরা পরবর্তীতে যে সিমেন্টে কাজে, এখন বাংলাদেশে তো সিমেন্টের যে পরিমাণ চাহিদা, সেই চাহিদার একটা আমরা বলবো যে অভিনব আবিষ্কার, যে এই যে ম্যানুফ্যাকচারড গ্লাস এবং ব্লাস্ট ফার্নেস স্লেগ, এই দুইটা জিনিস আমাদের সিমেন্টের মধ্যে ঢুকিয়ে এটাকে কাজে লাগানো হচ্ছে, এবং সেটার ফলে আমাদের মোটামুটি সাপ্লাইটা কন্ট্রোল ওয়েতে চলছে। তো এই জিনিসগুলো কিন্তু মিনারেল না, কিন্তু এগুলো আমাদের অনেক সময় সয়েলের মধ্যে থাকবে। তো সয়েল টেস্ট এন্ড সয়েল এক্সপ্লোরেশন যে জিনিস, সেইটাই আমাদের মূলত এখানে অনেকটাই কভার করা হবে। যে একটা সাবসয়েল ইনভেস্টিগেশন যখন আমরা করি, একটা আমরা মানে যেটা বলি যে সয়েল টেস্ট রিপোর্ট, এটা ওয়ান কাইন্ড অফ সাবসয়েল ইনভেস্টিগেশন। সেটা করতে আমাদের যে জিনিসগুলোকে ফাইন্ড আউট করতে হয় একটা সাবসয়েল ইনভেস্টিগেশনের মাধ্যমে, সেটা হচ্ছে যে ডেসক্রাইবিং দি ক্যারেক্টার। আমাদের সয়েলের ক্যারেক্টার গুলোকে ফাইন্ড আউট করতে হয়, যে এই সয়েলটা কি ধরনের সয়েল, নেচার, এই সয়েলের বিহেভিয়ারটা কেমন। লোড বিয়ারিং ক্যাপাসিটি, এটা ওয়েল নোন, আমাদের পাইল থাক বা আমাদের ফুটিং থাক, সেটার ক্যাপাসিটি কত। তারপরে হচ্ছে সেটেলমেন্ট ক্যাপাসিটি অফ দ্য সয়েল, যদিও সেটেলমেন্ট ইজ নট এ ক্যাপাসিটি, বাট এখানে লেখা হচ্ছে সেটেলমেন্ট কতটুকু আন্ডারগো করবে, অর্থাৎ আমি যে প্রেসার ক্যাপাসিটিটা বের করছি, সেই ক্যাপাসিটি পর্যন্ত যদি আমি লোড দিই এই সয়েলে, সেটেলমেন্ট কতটুকু হবে, কতটুকু ক্যাপাসিটির সেটেলমেন্ট সে নিতে পারবে, সেইটাও আমাদেরকে এই ইনভেস্টিগেশনের মাধ্যমে ফাইন্ড আউট করতে হয়। তারপরে যেটা করতে হয়
যে establish the soil, rock and groundwater condition. Groundwater conditionটা important fact. সেটা not only soil investigation, মানে subsoil investigation, but also for construction of foundation. আমরা যদি ফাউন্ডেশন কনস্ট্রাকশন করতে যাই, তবে আমাদেরকে সবার আগে মাথায় রাখতে হবে এখানে গ্রাউন্ড ওয়াটার কন্ডিশন কি। ডিটারমিন দ্য প্রপার্টিজ অফ সয়েল অ্যান্ড রক, সেটা তো সবই প্রপার্টিজ। ক্লাসিফিকেশন অফ সয়েল, ক্লাসিফিকেশন অফ সয়েলে একটা ক্লাসিফিকেশন হচ্ছে যে চোখে দেখে একটা ক্লাসিফিকেশন, চোখে দেখে হাত দিয়ে এটাকে জাস্ট করে ম্যানুয়ালি, সেটা হচ্ছে একটা ক্লাসিফিকেশন। সেইটা কিন্তু অনেক, এটা তো ল্যাবরেটরি না, কিন্তু এইটা একটা ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন। অনেক সময় ল্যাবরেটরিতে যে জিনিস পাওয়া যায় না, সেটা আমরা এই ভিজুয়াল ক্লাসিফিকেশনে পাই। কেন পাই? একটা সয়েল আমরা স্যাম্পলিং করলাম, উঠালাম একটা একটা সাইট থেকে, তো ইনসিটু যে কন্ডিশন, ইনসিটু কন্ডিশনেই ভিজুয়াল ক্লাসিফিকেশনটা করা হয়। এই জন্য আর একজন ভিজুয়াল ক্লাসিফিকেশন করবেন একজন ইঞ্জিনিয়ার। সুতরাং ইঞ্জিনিয়ার সয়েলটাকে টাচ করছে এবং তার এক্সপেরিয়েন্স থেকে এটার ভিজুয়াল ক্লাসিফিকেশন করছে। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ফেনোমেনা। আমাদের দেশে যে সয়েল টেস্ট গুলো হয়, তার 90% সয়েল টেস্ট হয় উইদাউট ইঞ্জিনিয়ার সুপারভিশন। সেখানে কিছু ফোরম্যান থাকেন বা মিস্ত্রি থাকেন, তাদের ইকুইপমেন্ট দিয়ে তারা সেই টেস্ট গুলো উঠায় নিয়ে আসেন। উঠায় নিয়ে আসার পরে সেই স্যাম্পলটা ল্যাবরেটরিতে কখন যায় বা ভিজুয়াল ক্লাসিফিকেশন কখন করা হয়, এইটার কোনো বাধ্যবাধকতা থাকে না। থাকে যদি সেটা কন্ট্রোল করা না হয়, তাহলে থাকে না। যদি না থাকে তাহলে ভিজুয়াল ক্লাসিফিকেশন অনেকটাই আমরা ফুল পিকচার পাই না। এরপরে এটা চলে যাবে ল্যাবরেটরিতে। ল্যাবরেটরিতে বেশ কিছু টেস্ট আছে, সেই টেস্টগুলো করার পরে সেখানে সেই টেস্টের রেজাল্টের সাপেক্ষে ইউএসসিএস অথবা অ্যাস্টো, আমাদের ইউএসসিএসটা ইউনিফর্ম সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম, ইউনিফর্ম সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম ইউএসসিএস, এইটাই বেশি হয় এবং এটাই পরিচিত। তখন এই ক্যাটালগের মাধ্যমে আমরা টেস্ট করে মানে টেবল করে সেটাকে আমরা ক্লাসিফাই করছি। এই ধরনের যে আমাদের একটা হলো ভিজুয়াল ক্লাসিফিকেশন হচ্ছে, আরেকটা হচ্ছে ইউএসসিএস ক্লাসিফিকেশন হচ্ছে মোটামুটি ভাবে। সয়েল টেস্ট এবং সয়েল এক্সপ্লোরেশনের ক্ষেত্রে যে স্টেপ গুলো ফলো করা হয়, যে একটা হচ্ছে যে ড্রিলিং করতে হয়, কারণ আমাদের স্যাম্পল গুলো কালেকশন করতে হবে। ড্রিলিং করতে হবে অথবা এক্সকেভেশন করে স্যাম্পলিং করতে হবে, স্যাম্পলটা উঠাতে হবে। এরপরে আমাদেরকে গ্রাউন্ড ওয়াটার মেজার করতে হবে, যে গ্রাউন্ড ওয়াটারের লেভেলটা কোথায় আছে। তারপরে ফিল্ড টেস্ট করতে হবে, যদিও ফিল্ড টেস্টের সময়ই আমাদের ড্রিলিং এবং গ্রাউন্ড ওয়াটার মেজারমেন্টটা হয়ে যায়। তো ফিল্ড টেস্টের ক্ষেত্রে আমাদের এসপিটি আছে, সিপিটি আছে, সাইসমিক আরো কিছু টেস্ট আছে। তাহলে এই ফিল্ডে টেস্ট গুলো করা হবে। তারপরে সেই স্যাম্পলটা ল্যাবরেটরিতে যাবে, ল্যাবরেটরিতে টেস্ট হবে, হয়ে ক্লাসিফিকেশন হবে, হওয়ার পরে এটার একটা রিপোর্ট আকারে সেটা আমাদেরকে দেওয়া হবে। তো এই কয়টা স্টেপ ছাড়া আসলে সয়েল টেস্ট সম্ভব না। যেমন এখানে একটা সয়েল টেস্টের পিকচার দেখানো হচ্ছে, একটা সাইট, ওপেন সাইট, যেখানে এটা হলো ট্রাইপড, তিনটা ট্রাইপডের সাথে সাপোর্ট করে এই জায়গায় একটা ড্রিলিং করা হয়েছে। ড্রিলিং করার পরে এখানে একটা এসপিটি স্যাম্পলার যেটাকে ভিতরে ঢুকানো হচ্ছে, সেটার উপরে এটা হচ্ছে একটা ওয়েট, যে ওয়েট দিয়ে এটাকে আঘাত করা হচ্ছে। আঘাত করার ফলে সেই স্যাম্পলার মাটির ভিতরে ঢুকছে। মাটির ভিতরে ঢুকার যে ব্যাপারটা, যে সেটা হলো, যদি আমার এটাকে ব্লো বলি আমরা, যে নাম্বার অফ ব্লো আমরা দিলাম। এখন স্যাম্পলারের একটা নির্দিষ্ট লেংথ আছে, যে কতটুকু আমাদেরকে কাউন্ট করতে হবে। আমাদের স্যাম্পলারটা হচ্ছে এইটা হলো স্যাম্পলারটা, যদি এখানে স্প্লিট করা, এই টোটাল হচ্ছে আমাদের 12 ইঞ্চ, 12 ইঞ্চের স্যাম্পল আমাদেরকে কালেক্ট করতে হবে।
কিন্তু এটা লেংথ থাকে হচ্ছে 18 ইঞ্চ। তো এই 18 ইঞ্চ আমরা এই পুরোটা এর মধ্যে ঢুকাই দিব এই এই এটা দিয়ে। তো এখানে এই লোকের কাজ হচ্ছে সে দেখছে যে কতটুকু আমার হচ্ছে কতগুলো ব্লো হয়তো কাউন্ট করছে এই লোক, কারণ এর হাতে খাতা। আর হচ্ছে এ মেজার করছে যে কতটুকু কয় ইঞ্চি, সেজন্য সে কাছে দাঁড়াইছে যে কয় ইঞ্চি ঢুকছে। যখন 18 ইঞ্চি ঢুকে যাবে তখন ব্লো কাউন্ট স্টপ হবে। এইটা হচ্ছে স্টেপ বাই স্টেপ, অর্থাৎ এটা হচ্ছে 3টা ভাগ থাকবে, 6 ইঞ্চ 6 ইঞ্চ 6 ইঞ্চ, 3 6 18 ইঞ্চ। এটার ইন্ডিভিজুয়াল কাউন্ট হবে, অর্থাৎ প্রথম 6 ইঞ্চি ঢুকতে আমার কতগুলো ব্লো লাগলো, তারপরে আমার 6 ইঞ্চি পেনেট্রেট করতে কতগুলো ব্লো লাগলো, নেক্সট 6 ইঞ্চি করতে কতটুকু ব্লো লাগলো। এখন এটা হচ্ছে যে এই জায়গায় আমাদের এই টোটাল এইটা হচ্ছে কাউন্ট করতে হবে। তো আমরা ধরলাম যে এইভাবে n1 n2 n3 3টা কাউন্ট আসলো। তো এটার যে ওয়েট এটা নির্দিষ্ট, এখানে কতটুকু উপর থেকে ফল করবে এই হাইট অফ ফল এইচ যদি বলি, এটাও নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট হাইট থেকে নির্দিষ্ট ওয়েটের একটি হ্যামার, যেটা হলো আমার এই স্যাম্পলারের রডের উপরে পড়লো। সুতরাং এই রডের একটা লেংথ আছে, এই লেংথ কিন্তু নির্দিষ্ট না। আমি যদি 100 ফিট নিচ থেকে সয়েল স্যাম্পলিং করি তাহলে এটার লেংথ 100 ফিট, আর যদি আমি 5 ফিট উপরে থেকে করি তাহলে হবে 5 ফিট। তাহলে এটা হলো ভেরিয়েবল, এটা হচ্ছে ভেরিয়েবল। তাহলে আমাদের এই 3টা জিনিস দিয়ে আমরা এই ব্লোগুলো কাউন্ট করলাম। ব্লো কাউন্ট করার পরে রেকর্ড হচ্ছে। এখন আমাদের যে নিতে হবে সেটা হলো প্রথম 6 ইঞ্চি বাদ যাবে, আমাদের কাউন্ট করতে হবে পুরোটাই। ধরেন যে এটা আসলো আমার 3, এটা আসলো আমার 6, এটা আসলো আমার 7, কিন্তু আমার হলো যোগ হবে নিচের দুইটা, 6 প্লাস 7 ইকুয়াল টু 13। এটাই হচ্ছে আমাদের এসপিটি ভ্যালু, যেটাকে আমরা বলছি ফিল্ড এসপিটি, আর এর ভ্যালু হচ্ছে 13, যেটা আমরা সয়েল টেস্টে আমরা রিপোর্টে পাই। এই হচ্ছে আমাদের প্রসেস। এইটা সয়েল টেস্টে এখনো সব সয়েল টেস্টে দেখা যায় না, কিছু কিছু সয়েল টেস্টে আছে যে এই স্যাম্পলিংটা উঠানো হলো, এরপরে নেওয়া হলে এটা উঠানো হবে, উঠানোর পরে স্প্লিট করলে এখানে স্যাম্পল উঠলো কতটুকু সেইটা হচ্ছে এখানে পাওয়া যাবে। এখানে যেমন এই ফিতাটা দিয়ে এই টেপটা দিয়ে মেজার করা হচ্ছে যে এই স্যাম্পলের লেংথ কত, এটা আর কি 12 ইঞ্চি নাকি এটা 18 ইঞ্চি। তো সেখান থেকে আমরা বুঝতে পারবো যে আমরা যে ব্লোটা দিলাম সেটা কত ইঞ্চির জন্য এই ব্লোটা কাউন্ট হয়েছে। আমি তো এখানে বুঝতে পারবো না, এটা মাটির নিচে আছে। তো আমি ধরে নিলাম যে হ্যাঁ এটা আমার প্রথম 6 ইঞ্চি, পরের 6 ইঞ্চি, পরের 6 ইঞ্চিতে পেলাম। এখন স্যাম্পল তুলে দেখা গেল যে এখানে স্যাম্পল নাই, শুধু নিচের 6 ইঞ্চি স্যাম্পল আছে। তাহলে আমি কি বলবো যে এই পুরো কাউন্টটাই হয়েছে মূলত 6 ইঞ্চি স্যাম্পলের জন্য। এই জন্য স্যাম্পল কালেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের সয়েল টেস্টে এখনো অ্যাবসেন্ট আছে। তো আমরা চেষ্টা করছি যে এটা যেন আসলে এটা ইঞ্জিনিয়ারদের জন্য সয়েল জাজ করাটা খুব ভালো একটা সুযোগ তৈরি হবে। তো এই জন্য আমাদের এটা একটা সিস্টেম। এরপরে ইন সিটু কন্ডিশনেই এই ইনফরমেশন গুলো লিখে নিতে হবে যে এইটার লোকেশন কোথায়, এই সয়েলের লোকেশনটা কোথায়, এখানে এটা কত নাম্বার বোরহোলে এটা করা হচ্ছে, তারপরে এটা হলো কত নাম্বার স্যাম্পল, অর্থাৎ নরমালি আমরা 5 ফিট পর পর স্যাম্পল গুলো কালেক্ট করে থাকি, অর্থাৎ 100 ফিট যদি বোর করি তাহলে আমরা 20টা সয়েল স্যাম্পল কালেক্ট করি। তাহলে আমরা স্যাম্পল নাম্বার পেয়ে গেলাম, এই ডেপথ হলো 70 ফিট, মানে 5 14 70, 14 নাম্বার স্যাম্পল। তারপরে কোন ডেটে এটা করা হয়েছে, কোন ডেটে করা হয়েছে, এই ইনফরমেশন গুলো আমাদের এখানে লাগবে। সয়েলের লেংথটা দেওয়া হচ্ছে না, কিন্তু ছবি আকারে এটা আমরা রিপোর্টের মধ্যে ঢুকায় দিচ্ছি যে এই স্যাম্পলটার লেংথ হচ্ছে এতটুকু। দেন আমাদের মোটামুটি ভাবে এটা হচ্ছে এসপিটির একটা স্যাম্পলিং বা স্যাম্পল কালেকশনের সিস্টেম। এইভাবে মোটামুটি যদি আমরা কালেক্ট করি দেন আমরা এইটাকে এখন ল্যাবরেটরিতে পাঠাবো। এটা হচ্ছে একটা পলিথিনের মধ্যে ভরতে হবে যেন বাহিরের মানে
এনভায়রনমেন্ট এটা থেকে ময়েশ্চার আউট করতে না পারে, আবার বাহিরের এনভায়রনমেন্ট থেকে যেন ময়েশ্চার ইনগ্রেস করতে না পারে, এই কন্ডিশন যাতে মোটামুটি ভাবে থাকে, এইভাবে এটাকে এখন ল্যাবরেটরিতে পাঠাবো। ল্যাবরেটরিতে পাঠানোর পর এটার উপরে এখন টেস্ট হবে। তো এই হচ্ছে স্যাম্পলিং। জাস্ট এখন তাহলে যদি এখানে এই কাজের ক্ষেত্রে যদি এই ওয়েটটা নির্দিষ্ট হাইট থেকে ফেলতে হবে, তো এটা একটা ওয়েট মোটামুটি 140 পাউন্ড, 63.5 কেজি। এই জন্য এখানে কয়জন লোক দাঁড়াইছে? 2 জন শক্তিশালী লোক। তো এই ওয়েটটা আমাদেরকে একটা নির্দিষ্ট হাইট হচ্ছে 750 মিলিমিটার। তো এই নির্দিষ্ট হাইট থেকে আমরা যখন এটাকে ফেলবো, তো এত বড় একটা ওয়েট উঠাচ্ছে, এটা কম বেশি হবে, কারণ এটা ম্যানুয়ালি করা হচ্ছে। আবার আমাদের যে রড, এই রডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রড অনেক সময় অনেক লম্বা হয়ে যাচ্ছে, এটার একটা ব্যাপার আছে। আর হলো এসপিটি যে স্যাম্পলার, এই জিনিসটা এটা হচ্ছে একটা বাজারে লোকালিও তৈরি করা যায়, আবার ভালো মানে কিনতেও পাওয়া যায় হয়তো ভালো ব্র্যান্ড। এখন এইটা কোন ব্র্যান্ড থেকে নেওয়া হচ্ছে এর তো কোনোদিন কেউ আজ পর্যন্ত খোঁজ নেয়নি। আর যে এইটা কি ভালো ব্র্যান্ডের নেওয়া হচ্ছে নাকি এটা লোকালি বানানো হচ্ছে, এটা কি কোনো এটার উপরে কি কোনো এসপিটি ভ্যালু নির্ভর করে কিনা, এই খোঁজটা নেওয়া হচ্ছে না। সুতরাং এইটার উপরেও কিন্তু এসপিটি ভ্যালু ডিপেন্ড করে। আমি এটা নিয়ে আরেকটু কথা বলবো এখন। এটার উপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে প্লিজ। আমি যতটুকু বুঝলাম যে একটা হ্যামার দিয়ে এইটাকে ড্রিল করা হয়, ধরেন 70 ফিট, প্রত্যেক 10 ফিটে 2টা করে স্যাম্পল নেওয়া হয়। এখন এই যে একটা কাঠের মধ্যে যে আপনারা স্যাম্পলটা নিতেছেন, এই স্যাম্পলটা তুলতেছে কিভাবে, আসতেছে মানে উঠে আসতেছে কিভাবে? আচ্ছা, এটা হচ্ছে একটা স্যাম্পলার যেটার এক সাইড ভয়েড থাকবে হালকা একটু, মানে এটার যা ডায়ামিটার, এটার ডায়ামিটারটা একটু কম থাকে। এটা নির্দিষ্ট মাপ আছে, ওটা আমি আনবো, কিন্তু জাস্ট এটা। আর এর সাথে আমার এই ড্রিলিং রডটা আছে। তো এইখানে আমার এই হ্যামার দিয়ে আমি হরিজন্টালি আঁকলাম, এই হ্যামার দিয়ে এখানে আঘাত করা হচ্ছে, ফলে এইটা আমার ভিতরে এটা যেহেতু ভয়েড আছে, আমার সয়েলের মধ্যে এটা ঢুকে যাবে। এটা যখন ঢুকে যাবে তখন এর ভিতরে আমার এই সয়েল গুলো থেকে যাবে, এইভাবেই সয়েলটা আসতেছে। তারপর এটা তোলা হচ্ছে কিভাবে, মানে এটা তো রডের সাথে আছে। আচ্ছা, হ্যাঁ, এখন যদি হয় যে সয়েলের কোনো ফ্রিকশনই নাই, তাহলে তো সয়েল পড়ে যাবে, কারণ এই গ্যাপ দিয়ে যদি সয়েল পড়ে যায় তাহলে ওইটা তো আসলে খুবই খারাপ কন্ডিশন। সেটাও একটা অবজারভেশন। এজন্য অনেক সময় দেখা যায় যে, যদি খেয়াল করেন দেখবেন যে সয়েল টেস্ট রিপোর্টে লেখা আছে যে নো স্যাম্পল, কোনো একটা পজিশনে লেখা আছে নো স্যাম্পল। একটা এক্সাম্পল দেওয়া যায় এরকম যে ফিল হয়েছে এক জায়গায়, মানে মাটি ফিল আপ করছে হয়তো 15 ফিট বা 10 ফিট, এটা করছিল রাবিশ দিয়ে, যেটা ব্রিকের ভাঙ্গা হয় বা অনেক সময় অনেক ধরনের রাবিশ হয়, ওই গাছের পাতা পচা জিনিস দিয়ে করা হয়। তো সেই সময় একটা রাবিশ যদি আমরা ওখানে যদি আমরা এখন টেস্ট করতে যাই, এই ক্ষেত্রে এই কাজটা বেশি হয়, এর মধ্যে স্যাম্পল থাকে না। এটা দেওয়ার ক্ষেত্রে ধরেন এই জায়গায় আমার একটা এগ্রিগেট সে যদি বলি, আমার কথা হলো যে এই জায়গায় একটা আমার এগ্রিগেট বাঁধলো, তো এইটা তো হলো আমার একটা স্টিলের, এটা হচ্ছে একটা স্টিলের জিনিস এই স্যাম্পলারটা। তো এই স্টিলের স্যাম্পলার যদি কোনো শক্ত জিনিসের সাথে লাগে তাহলে এটা আর পেনিট্রেট করবে না। তো অনেক সময় এভাবেও স্যাম্পল নেওয়া যায় না, আবার হয়তো কিছু পরিমাণ এর ভিতরে ইংরেজ করলো, স্যাম্পল গুলো ঢুকলো, উঠাতে গিয়ে পড়ে গেল। সেটাও একটা মানে স্যাম্পলিং এর একটা অংশ, যে আমরা স্যাম্পল পাইনি, সেটাও একটা টেস্টের অংশ। এইটাই। তার মানে যদি 70 ফিট একটা আপনি বোর করেন, আপনি তো 14 বার নিচ্ছেন, তার মানে 14 বার এই ড্রিলটা উঠায় স্যাম্পলটা নিয়ে লাগাইতে আবার হবে, ঢুকাইতেছেন একই আবার জায়গায়। ঢুকাইতে হবে। হ্যাঁ, এই জন্য এটা কন্ট্রোল করা কঠিন। একটা 100 ফিটের স্যাম্পল করতে পাঠালো হলো, যদি এখানে অবজারভেশনে কেউ না থাকে, ও কি করবে? ও তো এক্সপার্ট, কারণ ও হয়তো 10 বছর থেকে টেস্ট করছে। ও কি করবে? ও 10 ফিট পর পর নিয়ে নেবে। কারণ যতবার স্যাম্পল নিব আমার ততবার রড লাগাইতে হবে, এবং এই রড গুলো 70 ফিট না, হয়তো রড আমার 20 ফিট বা রড হলো 12 ফিট। তো একটা রডের সাথে আরেকটা রড প্যাঁচ করে করে লাগানোর পরে
তারপরে ওই জায়গায় স্যাম্পলারটা গেল, এরপরে হ্যামার লাগায় ওইটাকে আঘাত করা হলো, ওপাশে ব্লো কাউন্ট করা হলো, 3টা নিয়ে একটা বাদ দিয়ে 2টা যোগ করা হলো, এইভাবে এসপিটিটা কাউন্ট হলো। প্রসেসটা একটু লেংদি, এজন্য মানে এটা একটু ডিফিকাল্ট। একজন ইঞ্জিনিয়ার যদি সেখানে সুপারভিশনে না থাকে তাহলে সয়েল টেস্টিং কন্ট্রোল করাটা সো ডিফিকাল্ট। এটাই কারণ স্যাম্পলিংটা মানে সহজ না, কঠিন কঠিন। আচ্ছা, এখন আরেকটু জিনিস যেটা, সেটা হলো যে আমরা এই যে স্যাম্পলারটা যেটা নিচ্ছি, সেই স্যাম্পলারের যে আমি ব্র্যান্ডিং এর কথা বলছিলাম, বেসিক্যালি আমার বলার উদ্দেশ্য হলো যে একবারে লোকালি বানালো, এটা যে একটা থিকনেস, আমার এটা কেটে ভিতরে ঢুকছে, তো এটা যদি একটা শার্প থাকে, অনেক চোখা হয়, তাহলে কম ব্লোতে মাটি কেটে ভিতরে ঢুকে যাবে। আমার ঢুকতে হবে 18 ইঞ্চি শেষ, এটাই টেস্ট। এই 18 ইঞ্চি ঢুকতে আমার যা যা মানে ব্লো কাউন্ট আসছে, এই ব্লো কাউন্টটাই কিন্তু এসপিটি ভ্যালু। সুতরাং এটা যদি অনেক চোখা হয়, যদি শার্প হয়, ধারালো হয়, অল্প ব্লোতে এটা ভিতরে ঢুকে যাবে। আবার যদি অনেক ভোতা হয়, তাহলে এটা অনেক বেশি ব্লোতেও ভিতরে ঢুকবে না, এর নির্দিষ্ট একটা থিকনেস আছে। তো এই জন্য বলছি যে এই থিকনেসটাকে কন্ট্রোল করতে হবে, ভালো যারা ইকুইপমেন্ট সাপ্লায়ার তাদের কাছ থেকে এটা নিতে হবে, লোকালি বানালে সেটাকে ভেরিফাই করতে হবে যে ইঞ্জিনিয়ার সেটা করবে যে আমার থিওরিটিক্যাল এই থিকনেস, আমাকে এই থিকনেসটা আছে কিনা, এই ডায়ামিটার আছে কিনা, যদি না থাকে তাহলে আমার এটা ভ্যালিড না, আমি টেস্ট করব, উল্টাপাল্টা রেজাল্ট আসবে, টেস্ট করলে উল্টাপাল্টা রেজাল্ট। এই টেস্টের আমাদের আর কোনো প্যারামিটার নেই, অনলি এসপিটি কাউন্ট নাম্বার, ইটস 12, ইটস 15, ইটস 20। তো এই নাম্বারটা আসছে একটা স্যাম্পলার যেটা ভিতরে পেনিট্রেট করে, সুতরাং এইটার যা স্পেসিফিকেশন আছে সেই স্পেসিফিকেশন হুবহু থাকতে হবে। কারণ যেটা হয় সেটা বলি, যেটা হয় যে আমাদের দেশে আমরা জানি যে আমরা কোদাল দেখছি, স্পেড কোদাল দিয়ে যখন মাটি কাটে, কোদালটা অনেক চকচক করে, শাইনি হয়। কারণ কি, ওইটা মাটি কাটার ফলে ওইটা শার্পেন হতে থাকে, তখন দ্রুত লেবার তখন ওইটা দিয়ে দ্রুত কাজ করতে পারে। ওকে, তো এইটাও একটা স্টিলের ইকুইপমেন্ট, এটার একটা মানে কতটুকু থিকনেস হবে, এটা শার্প না, মানে হচ্ছে এটা কিছুটা ভোঁতা থাকবে, এই মাথাটা শার্প হবে না। তো এই যে এটাই হলো সেই মাথাটা, এই যে এখানে যে এটার একটা থিকনেস আছে, মাথায় একটা থিকনেস আছে, এখানে ডায়ামিটার বেশি, এখানে কম। তো এই যে এটার যে থিকনেস, সেটা কি হয়, দিন দিন এটা কমে যায়, কারণ মাটি কাটছে, এটা ধারালো হয়। তো ধারালো হলে কি হয়, এসপিটি ভ্যালু কমে যায়, মানে আমার অনেক ধারালো, তাহলে আমার যেখানে ব্লো লাগার কথা ছিল 10টা, সেখানে হয়তো লাগছে 9টা, কারণ এটা তো শার্প হয়ে গেছে। তো এইটা কন্ট্রোল করতে হয়। আমরা দেখা যায় যে অনেক সময় এটাকে লেবার নিয়ে আসছে সাইটে, ওই বা ওই যারা করবে ফরম্যান নিয়ে আসছে এটা, কিন্তু আমরা ওটা বলি যে না, এটা দিয়ে করা যাবে না, এটা তো শার্প হয়ে গেছে, তখন এটা আবার রিপিট করে দিই, ব্যাক করে দিই, এরকম হয় অনেক সময়। এইটা মাথায় রাখতে হবে। তারপরে যখন আমরা ওই স্যাম্পলটা নিয়ে গেলাম, নিয়ে এবার ল্যাবরেটরিতে যাব, ল্যাবরেটরিতে গেলে এই এসপিটির স্যাম্পল দিয়ে আমরা আমাদের দেশে মেইনলি এই 2টা টেস্ট বেশি করে থাকি। একটা হচ্ছে এই টেস্ট, এটার নাম হলো অ্যাটারবার্গ টেস্ট। অ্যাটারবার্গ টেস্ট যেটা থেকে আমরা লিকুইড লিমিট বের করে থাকি। তো এই লিকুইড লিমিট বের করার প্রসেস খুবই সিম্পল, যে আমাদের সেই স্যাম্পলটাকে প্রসেস করতে হবে। প্রসেস করার যে মেকানিজম, সেটা তো এএসটিএম ক্লাসিফিকেশনে সেটা বলে দিবে, কোডে বলে দিবে। তো নিয়ে এখানে একটা গ্রুপ করলাম, এই গ্রুপ করে এটাকে, এই যে এখানে হ্যান্ডেল আছে, হ্যান্ডেল দিয়ে আমরা এটা রোটেট করব। এটাও একটা ব্লো, যে কতবার রোটেট করব, করলে কি হবে, এই গ্রুপের কোনো একটা পোর্শনে হাফ ইঞ্চ সেটা আবার অ্যাজ পজিশন চলে আসবে। অর্থাৎ এই সয়েলটা আমরা হচ্ছে লিকুইড লিমিট টেস্ট করছি, এটা একটা ল্যাবরেটরি টেস্ট। লিকুইড লিমিট মানে হলো পানির লিমিট, লিকুইড মানে আমরা এখানে আমাদের সয়েলে কিন্তু লিকুইড বলতে পানিটাই বেশি থাকে, তো এই পানির লিমিটটা টেস্ট করছি। তো আমরা একটা পানি দিলাম, সেই পানিটা আমার মেজার করা আছে, যে হ্যাঁ আমি এই পানিটা দিলাম। দেওয়ার পরে এই কন্ডিশনে আসার পরে এখানে আমরা একটা গ্রুপ করব, সেই গ্রুপের একটা নির্দিষ্ট মাপ আছে, সেই গ্রুপ করার পরে এখানে আমরা ব্লো দিচ্ছি। ব্লো দেওয়ার পরে এইটা আবার কি হবে, আমার 2টা এক হয়ে যাওয়ার চেষ্টা হবে,
মানে এটা এক হয়ে যাবে, যেহেতু এটা আমরা একটা গ্যাপ তৈরি করছি। তো এই এক হওয়ার পরে হাফ ইঞ্চ যখন এক হয়ে গেল, সেই পর্যন্ত কতগুলো ব্লো লাগলো সেইটা আমরা রেকর্ড করব। লিকুইড লিমিটটা কি? লিকুইড লিমিট হচ্ছে 25 ব্লো এর জন্য 25 ব্লোতে এইটা হবে। আমরা এভাবে যদি দিই, এটা 26-এও হতে পারে, এটা 30-এও হইতে পারে, জানি না। আমরা কিভাবে বুঝবো যে কতটুকু পানিতে আমার 25 ব্লোতেই এটা পূরণ হবে? আমরা তো এটা বের করতে পারবো না। তো এই জন্য আমরা কি করি, এটা ট্রায়াল দিব। 1 নাম্বার, আমরা একটা ওয়াটার কন্টেন্ট দিব, মানে পানি মিশাবো, মিশায় এটা করব, করার ফলে দেখা গেল যে এটা আমাদের 26 ব্লো লাগছে। আরেকটার জন্য আমাদের দেখা গেল যে এটা আমাদের 30 ব্লো লাগছে। তো এটা যদি এটা বেশি হয়ে যায়, পরের বার কমায়, মানে আমাদের বেজ মার্ক হলো 25, প্রথম ব্লোতে যদি 26 লাগে, দেন পরের বার আমরা একটা বেশি নেব, এর চেয়ে আবার কম নেব। এভাবে আমরা কয়েকটা পয়েন্ট করব, যেটা 26, আরেকটা নিব হয়তো আমাদের 20, মানে 20 হয় বা 21 হয়, এরকমের জন্য আরেকটা করব। তাহলে 3টা ওয়াটার কন্টেন্ট আমরা দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে গ্রাফ প্লট করব। করার ফলে আমরা কি হবে, যে 25 ব্লো এর করেসপন্ডিং আমাদের হচ্ছে যে লিকুইড লিমিটটা আমরা বের করব। যেমন এইদিকে আমাদের যদি থাকে যে পানির কন্টেন্ট, আর এদিকে যদি না হয় নাম্বার অফ ব্লো, তাহলে এরকম আমরা প্লট করলে বিভিন্ন পয়েন্ট পাবো। পয়েন্ট পাওয়ার পরে আমরা ঠিক 25টা ব্লো এর জন্য, এখানে আমাদের 25টা ব্লো এর জন্য কতটুকু ওয়াটার কন্টেন্ট, সেটাই হচ্ছে আমাদের লিকুইড লিমিট। তার মানে লিকুইড লিমিট এটা হচ্ছে এক ধরনের পার্সেন্টেজ অফ ওয়াটার। এটা হচ্ছে একটা টেস্ট। যে টেস্ট কি করতে হবে, এটার কন্ডিশন হলো ক্লে সয়েলের ক্ষেত্রে এটা আমরা করতে পারবো, তাছাড়া এটা করতে পারবো না। আর এইটা হলো স্যান্ডি সয়েলের ক্ষেত্রে করতে পারবো। তারপরে এখান থেকে যে ধারণাটা, এটা হচ্ছে আরেকটা টেস্ট, সেটা হলো শিপ অ্যানালাইসিস, সেটা আমরা বলি টেস্ট, সেটাই যে এটার গ্রেডেশন টেস্ট বলে, শিপ অ্যানালাইসিস টেস্ট বলে। এখানে আমরা একটা ওভেন দেখতে পাচ্ছি যেটা লাগে, এই ওভেনের মধ্যে স্যাম্পল গুলোকে একবারে মানে শুকনা করে ফেলতে হবে, ওখানে হলো ওভেন ড্রাই। এরপরে এর মধ্যে নিয়ে এটা আবার একটা ভাইব্রেটর ইকুইপমেন্ট, হ্যাঁ, যেটা দিয়ে এখানে আমরা ভাইব্রেশন করব। ভাইব্রেশন করলে কি হয়, মানে ঝাঁকানিতে সেই সয়েলটা গ্রেডেশন হবে। এটা আরেকটা সিস্টেম। তো এটা হলো ক্লে সয়েল হলে এটা, স্যান্ড হলে এটা। এখন আমরা যখন স্যাম্পল কালেক্ট করব, তখন ফিল্ডে আমাদের 2 ধরনের স্যাম্পল কালেক্ট হয়। একটা হচ্ছে ডিস্টার্ব স্যাম্পল, আরেকটা হচ্ছে আনডিস্টার্ব স্যাম্পল। মানে আমার কথা শুনে বুঝতে পারছি, ডিস্টার্ব মানে ও যে পজিশনে, মানে যে কন্ডিশনে ছিল সেই কন্ডিশনে থাকবে না। সেটা কোন ক্ষেত্রে হবে, বালি মাটি বা স্যান্ডি সয়েল বা কোহেশনলেস সয়েল। সেই সয়েলটা কেমন দেখতে, এই তো এখানে আমাদের আছে সেই সয়েলটা। যে এটা হলো আমাদের বেশ কিছু সয়েলের এখানে কথাবার্তা আছে। এইটার নাম হলো গ্রাভেল। এটার অনেক নাম আছে, গ্রাভেল আছে, অনেক সময় আমরা স্টোন চিপস বলি, স্টোন শ্রিঙ্গেল বলি, অনেক নাম বলি। গ্রাভেল বললে সবাই চিনি। এটা এটা অনেক কাজে ইউজ করা হয়, নট অনলি বিল্ডিং, যেমন রাস্তার নিচে আমাদের সাববেজ ম্যাটেরিয়াল হিসেবে এটা ইউজ করা হয়। খুবই ইফেক্টিভ একটি কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল গ্রাভেল। তারপরে আসবে, এটা সবচেয়ে বড়, দেন আসবে হলো আমাদের স্যান্ড। স্যান্ডের মধ্যে আবার 3টা, এটা হচ্ছে পাথর আর এটা হলো স্যান্ড। স্যান্ডের মধ্যে 3 ধরনের স্যান্ড আমাদের দেশে পাওয়া যায়। এটা হচ্ছে কোর্স স্যান্ড, সেটা পাওয়া যায় সিলেট, আমাদের দেশে লাল বালি সিলেট স্যান্ড নামে পরিচিত, যেটা হলো আমাদের সবচেয়ে কোর্স স্যান্ড। আর তার চেয়ে একটু মিডিয়াম, যেটা আমাদের ওই যে ভুয়াপুর বা এদিকে পাওয়া যায়, ময়মনসিংহ এর দিকে পাওয়া যায়। এক এক জায়গায় এক এক ধরনের বালি। এই জায়গায় চাইলে আমি এই বালি পাবো না, আবার এখানে এসে সিলেট স্যান্ড পাবো না। তো যেই ধরনের বালি লাগবে আমাদেরকে সেখান থেকে কালেক্ট করতে হবে। একদিন হয়তো শেষ হয়ে যাবে এগুলো, এই জন্য আমাদের সোর্স হয়তো আরো লাগবে। আর ফাইন স্যান্ড বিভিন্ন জায়গায় পাবো, এটা লোকাল স্যান্ডও বলে অনেক সময়। কোনটা ভালো, আসলে কোন কাজে আমরা ব্যবহার করছি সেটার উপরে ডিপেন্ড করছে। তবে সব ক্ষেত্রেই বালিটা পরিষ্কার হতে হবে। স্যান্ডি সয়েল, এটাকে মানে এটার সাথে আমাদের অন্য কোনো সয়েল মিক্স আপ হওয়া যাবে না। সয়েল
আমাদের যেই সয়েলটা ব্যবহার করব ওই সয়েলই থাকবে। তো এটা এক ধরনের আমাদের কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালে কনভার্ট হয়ে গেল, যদিও এটা সয়েল। সয়েলটা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসেবে এখন ইউজ করছি, সয়েলের এটা একটা ইউজ। তাহলে যে আমাদের এটা একটা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, যেটা হচ্ছে কোর্স স্যান্ড, এটা হলো মিডিয়াম স্যান্ড, এটা হলো ফাইন স্যান্ড। আমি জাস্ট এখানে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে সয়েল বুঝতে সুবিধা হবে এই জন্য এটা আনা। এটা বেসিক্যালি কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, বাট এটা হলো একটা ক্লাসিফিকেশন। এখন এই এই সয়েল কিন্তু আমাদের অ্যাজ এ বেস ম্যাটেরিয়াল হিসেবেই আছে, সেটাকে আমরা আমরা হয়তো কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করতে পারি না, অনেক সময় পারি, অনেক সময় পারি না। তো যদি আমাদের এই সয়েলটা হয়, তাহলে আমাদের হলো এই একটা সয়েল পার্টিকেলের সাথে আরেকটা সয়েল পার্টিকেলের কোনো কোহেশন নেই, এটাকে কোহেশনলেস সয়েল বলছি। এটা সেম, এটাও সেম, এটাও সেম। তাহলে এই সয়েল গুলো হলো আমাদের কোহেশনলেস সয়েল। আরেকটা সয়েল হলো ক্লে সয়েল। এটা যদিও এখানে মনে হচ্ছে যে শুকনো, কিন্তু এখানে যখন আমরা পানি দেব, এই প্রতিটা জিনিসে পানি পেলে এটার বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাবে। একটা আছে হচ্ছে যে শুকনো অবস্থায় যে বিহেভিয়ার, আর একটা হচ্ছে পানি পেলে এর বিহেভিয়ারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমাদের ওয়াটার টেবলটা লাগে। তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম যে বিভিন্ন নাম এবং তার করেসপন্ডিং পার্টিকেল, তার করেসপন্ডিং কালার, তার করেসপন্ডিং সাইজ, এগুলো আমাদের কিন্তু চলে আসছে একটা নামের সাথে। কোনো ইঞ্জিনিয়ারকে যদি বলা হয় এই সয়েলটা সিল্ট, তাহলে ইঞ্জিনিয়ার আরেকটা প্রশ্ন করবে, এই সিল্ট কি প্লাস্টিক সিল্ট নাকি নন প্লাস্টিক সিল্ট? সেটা কিন্তু ওই সয়েল টেস্টের রিপোর্টে এটা থাকতে হবে। আবার একজন ইঞ্জিনিয়ারকে যদি বলা হয় যে সয়েলটা ক্লেই সয়েল, তাও সেই ইঞ্জিনিয়ার প্রশ্ন করবে যে এই ক্লেটা কি হাই প্লাস্টিক ক্লে নাকি লো প্লাস্টিক ক্লে, অর্থাৎ লিকুইড লিমিট কি অনেক বেশি নাকি লিকুইড লিমিট অনেক কম। তো এই জিনিসগুলো কিন্তু সয়েল অনুযায়ী আসে। আমাকে যদি কেউ বলে যে এখানে ফাউন্ডেশন করা হবে, ফাউন্ডেশনের নিচের সয়েলটা হলো স্যান্ডি সয়েল, আমি কোশ্চেন করব যে স্যান্ডটা কি ফাইন স্যান্ড নাকি মিডিয়াম স্যান্ড নাকি কোর্স স্যান্ড। এই প্রশ্নটা আমি করতে পারি, কারণ হলো যে এটার যে কোর্সনেস সেটার উপরে এর বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যায়, এক থাকবে না। একটা ছোট দানার যে পার্টিকেল, বড় দানার পার্টিকেল সম্পূর্ণ আলাদা। তাহলে আমাদের কি হলো যে এই এই যখন কোহেশনলেস বা আমাদের যখন এই ধরনের এগ্রিগেট আমরা যখন এটার বিহেভিয়ার জানতে চাবো, তখন একটা সিঙ্গেল প্যারামিটার নাম হলো এফএম, যেটার নাম হলো ফাইননেস মডুলাস। এই ফাইননেস মডুলাস একটা ডিজিট যদি বলা হয় 2, যদি বলা হয় 1, তাহলে ইঞ্জিনিয়ার এই একটা শব্দ দিয়ে বুঝে নেবে যে এটার সাইজ কোনটা, এটা কি রকম। এই পুরো পিকচারটা তার একটা সিম্পল ডিজিটের মাধ্যমে চলে আসবে। এটার নাম হলো এফএম, ভ্যালু, একটা ভ্যালু। এই জন্য টেস্টের মাধ্যমে এটাকে সিম্পলিফাই করা হয়। তা আমাকে যদি বলা হয় যে এই হচ্ছে স্যান্ড আর এই হলো স্যান্ডের এফএম ভ্যালু, তাহলে আমি হয়তো বুঝে নিব যে হ্যাঁ এই সয়েলটা এইরকম, বাস ওখান থেকে আমি ধারণাটা পেয়ে গেলাম। এই জন্য আমাদেরকে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল জাজ করার জন্য ইঞ্জিনিয়ারিং টার্মিনোলজি ইউজ করতে হবে। ইঞ্জিনিয়ারিং টার্মিনোলজি যদি ইউজ করি, এটা সবার জন্য ইউনিফর্ম হবে, সবাই বুঝতে পারবে। এটা কিভাবে আসবে, এটা হচ্ছে আমাদের টেস্টের মাধ্যমে আসবে। সয়েলটাকে স্যাম্পলিং করলাম, এটা ল্যাবরেটরিতে পাঠালাম, এরপরে টেস্ট করে একটা আউটপুট রেজাল্ট দিব একটা সিম্পল ডিজিটে বা একটা সিম্পল নাম দিয়ে। যেমন আমরা পরবর্তীতে দেখব যে এই সয়েলটার নাম হবে হয়তো এসএম, হয়তো এই সয়েলটার নাম হবে এইচসি। যারা নন টেকনিক্যাল পারসন তাদের জন্য এটার নাম সাইডে লিখে দেওয়া থাকবে, এদের নাম লিখে দেওয়া থাকবে, কিন্তু ইঞ্জিনিয়ারদের জন্য সেই নাম পড়ার চেয়ে এই ডিজিট গুলো যখন তারা দেখবে তখন সেইটার পিকচারটা খুব ইজিলি আন্ডারস্টুড, খুব ইজিলি ইঞ্জিনিয়ার। এই জন্য আমাদের সয়েল টেস্টের মাধ্যমে এই জিনিসগুলো আসবে, এগুলোই আমাদের উদ্দেশ্য। তাহলে এইটা থেকে পাবো সেই এফএম ভ্যালু, এই টেস্টের মাধ্যমে আমরা পাবো এফএম ভ্যালু। কোথায় পাবো? কোহেশনলেস সয়েলের ক্ষেত্রে পাবো, অর্থাৎ এই সয়েলগুলোর ক্ষেত্রে পাবো।
আর যদি সয়েলটা এইরকম হয় মিহিদানা, তখন মানে অনেক মানে মিহিদানা বা ক্লেই সয়েল হয়, তখন আমরা এই টেস্ট করব, করে পাবো লিকুইড লিমিট। আরো টেস্ট আছে কিন্তু বেসিক টেস্ট হচ্ছে এই দুইটা। এটা একটা পাহাড়ের ছবি চিটাগাঙে, সেখানে সয়েল আসলে আমাদের এই আমরা ঢাকা শহরে থেকে এই সয়েল গুলো আসলে যারা সেখানে গেছেন তারা তো বুঝবেনই, ঢাকা শহরে থেকে চিটাগাঙের সয়েল আমরা বুঝতে পারবো না। কিন্তু সয়েল নিজে হাত দিয়ে না ধরলে ইঞ্জিনিয়াররা সয়েল বুঝে না সয়েল কি জিনিস। ইঞ্জিনিয়াররা সয়েলটাকে হাত দিয়ে ধরেই আগে বোঝার চেষ্টা করে, ওর নাম হচ্ছে ভিজুয়াল ক্লাসিফিকেশন। সেটা হাত দিয়ে ধরে হাত দিয়েই সেই টেস্ট গুলো করা হচ্ছে। ইন সিটো কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি যে এটা অনেক খাড়া। এই লোকটা দাঁড়ায় আছে 6 ফিট লম্বা, এর উপরে ছবিটা আসেনি, যেমন এখানে বোঝা যাচ্ছে অন্তত 30 ফিট খাড়া এই সয়েলটা দাঁড়ায় আছে। এই সয়েলটা দেখেন যে এখানে আমরা একটা সয়েল রাখছি, সেই সয়েলটা এটা এটা হলো অ্যাজ এ সেপারেট একটা স্যাম্পলিং সয়েল হিসেবে আছে। এখন এখানে খুব ভালোভাবে আসেনি, তারপরে মোটামুটি ভাবে বোঝা যাচ্ছে যে এখানে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এই জায়গাতে। তো কনস্ট্রাকশনের কাজ করার সময় এখানে একটা পাশে বিল্ডিং আছে, তো এই বিল্ডিং এর পাশেই আরেকটা ওপেন সাইট, সেখানে তারা ফুটিং করছে 8 ফিট নিচে, 7.5 ফিট নিচে ফুট ফাউন্ডেশন, যেটা আমরা সচরাচর দিয়ে থাকি। তো পাশে সেটব্যাক, তো সেটব্যাক আমরা দিতে চাই না। এই যে সেটব্যাকের উপকারিতা, যে এগুলো আর্কিটেকচারাল টার্ম, বাট মানে দুইটা বিল্ডিং এর মাঝে আমি গ্যাপটা বুঝাচ্ছি। দুইটা বিল্ডিং এর মাঝে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ থাকতে হবে। এই গ্যাপের আর্কিটেকচারাল যে জিনিস সেটা তো আছে, স্ট্রাকচারালি যেটা ইম্পর্টেন্টলি যেটা কনসিডার করা হয়, যে যদি গ্যাপ না থাকে কনস্ট্রাকশন করবে কিভাবে। এখানে পাশে যে বিল্ডিং করছে বেচারা 6 ইঞ্চিও গ্যাপ রাখে না, এর যে আউটার, সেই আউটার দিয়ে তুলছে একটা বাউন্ডারি ওয়াল। ওকে, এরপরে এ যে করবে সেও কি করবে, সেও তো তাই চেষ্টা করবে। তো করতে গিয়ে যেটা হয়েছে, এই যে গত এক সপ্তাহ আগে যে বৃষ্টি হলো, তারা 7.5 ফিট মাটি কাটার জন্য প্রিপেয়ার, মাটি কাটছে, বৃষ্টি হয়েছে, ভেঙে পড়ছে। এখন এই বিল্ডিং ওয়ালা এসে মামলা করছে। তো এগুলো আসলে ওর মামলাও টিকবে না, যে করছে এরও করা উচিত ছিল না। কারণ হলো সয়েলের বিহেভিয়ার, এখানে আমাদের এটা সয়েল, এটা একটা আনসাপোর্টেড জিনিস। আনসাপোর্টেড, আমরা যখন সয়েলটা কেটে ফেলছি এটা আনসাপোর্টেড হয়ে যাচ্ছে। আনসাপোর্টেড সয়েলের মানে ক্যাপাসিটি খুবই কম। সয়েলের আনসাপোর্টেড বিহেভিয়ারটা আমাদেরকে বুঝতে হবে। আমরা চেষ্টা করব যে এই কোর্সের মাধ্যমে এই একটা ধারণা আনা, যে কোন ধরনের সয়েল মানে কিভাবে বিহেভ করবে, আমার এক্সকাভেশন হোক, আমার কনস্ট্রাকশন, ফাউন্ডেশন কনস্ট্রাকশন হোক, অথবা টেস্টিং হোক, সেক্ষেত্রে আমরা একটা মোটামুটি ভাবে ধারণা আনার চেষ্টা করব। এখানে দেখানোর উদ্দেশ্য হলো যে একই সয়েল, চিটাগাং এর একটা ছবি দেখালাম যেখানে 30 ফিট 25 ফিট, এটা তো খুবই ছোট, 200-250 ফিটও আছে, খাড়া দাঁড়িয়ে আছে। সে এখন এখানে 7 ফিট কাটার পরে এটা ভেঙে পড়ে গেল। সয়েলের বিহেভিয়ার এইরকম আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার হচ্ছে সয়েলের বিহেভিয়ার, খুবই আনপ্রেডিক্টেবল। তো সুতরাং আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে একই সয়েল জাস্ট সাইড টু সাইড ভ্যারি করে, নট অনলি সাইড টু সাইড, বোরহোল টু বোরহোল ভ্যারি করে। নট অনলি বোরহোল, বোরহোলের উপরের দিকে একরকম, নিচের দিকে আরেক রকম হয়, একই সয়েল। তো এই জন্য সয়েল ইজ ভেরি কমপ্লিকেটেড ইস্যু। এইটা আসলে মানে ইন ডেপথ নলেজ ভেরি ডিফিকাল্ট। সয়েল যখন দেখতে পাচ্ছি যে এখানেও এটা সয়েল, কিন্তু সেই সয়েলটা দাঁড়িয়ে আছে, খাড়া দাঁড়িয়ে আছে। আবার আমরা দেখতে পাই যে অনেক সময় পাহাড় ধসে মানুষ মারা যাচ্ছে, তাহলে এই খাড়া আছে, এই ধসে যাচ্ছে। তো এই যে এগুলো নিয়ে রিসার্চ হচ্ছে, আনপ্রেডিক্টেবল জিনিস, এগুলো নিয়ে রিসার্চ হচ্ছে। এখানে একটা সয়েল, এই সয়েলের নাম হচ্ছে শেল, SHALE, শেল। এই শেল একটা সয়েল, সেই সয়েলটা কি জিনিস সেটা, a sandstone or sand deposited in a stream bed or other channel eroded into the underlying, যে এটা একটা কমপ্লিকেটেড ইস্যু। যে সয়েলটা তৈরি হয় যে সিস্টেমে, সেই সিস্টেমেই তৈরি হচ্ছে,
কিন্তু এটা অনেক দিন যাবত এটাকে ডিপোজিট হতে 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 এক সময় এটা মানে সয়েলের বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে অন্য একটা বিহেভিয়ার তৈরি হচ্ছে। এই সয়েলটা মূলত ক্লেই সয়েল। শেল ইজ এ ফাইন গ্রেইন সেডিমেন্টারি রক ফর্ম ফ্রম মাড, যেটা কাদা, মাড বলতে কাদা বোঝাচ্ছে। তো কাদার আস্তরণ পরে 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 এত শক্ত হয়ে গেছে যে এটাকে 100 ফিট পর্যন্ত দাঁড় করায় রাখলেও এই সয়েলটা পড়ে যাচ্ছে না। মূলত এটা ক্লেই সয়েল। তো এটা হচ্ছে একই সয়েল, কিন্তু তার যে ওয়েদারিং ইফেক্ট আর এনভায়রনমেন্ট তাকে চেঞ্জ করছে, করে তার সিচুয়েশনটা চেঞ্জ করে এই কন্ডিশনে নিয়ে এসেছে। মানে এটা দেখে যদি আমি ঢাকায় একটা জায়গায় 20 ফিট কেটে ফেলি তাহলে হবে না, এটা থাকবে না। তো এটা হচ্ছে ব্যাপার। তাহলে আমরা দেখতে পেলাম যে সয়েল মূলত কোর্স গ্রেইন, ফাইন গ্রেইন এন্ড অর্গানিক, এই তিনটা সয়েল। অর্গানিক বলতে যে ওয়েল বুঝাইছি ওই ধরনের, মানে গাছের পাতা থাকলো বা তেল কাঠ এগুলো দিয়ে যদি সয়েলের মধ্যে ইমপিওর হয়ে যায় তাহলে সেই জিনিসগুলো মানে অর্গানিকে কনভার্ট হয়ে যায়। ফাইন গ্রেন যেটা সিল্ট ক্লে সেই জিনিসগুলো দেখলাম, ওটা হচ্ছে ফাইন গ্রেন সয়েল। আর কোর্স গ্রেন যেগুলো দানা মোটা অনেক বড় বড় সেগুলো হচ্ছে কোর্স গ্রেন সয়েল। অল আর সয়েল, অল আর কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, এবং ডিফারেন্ট সয়েলের জন্য টেস্টটা ডিফারেন্ট হবে। এটা হচ্ছে আমাদের যে শিব অ্যানালাইসিস বললাম যে একটু কথা বলবো, সেটা হচ্ছে যে যখন আমাদের সয়েলটা হচ্ছে কোর্স গ্রেইন সয়েল বা কোহেশনলেস সয়েল, অনেকে অনেক নামে এটা চিনবে। তো যখন এই সয়েলটা হয় তখন এটাকে আমরা শিব অ্যানালাইসিস টেস্টটা করব। শিব অ্যানালাইসিস টেস্ট যখন আমরা করতে যাব তখন এটার স্ট্যান্ডার্ড একটা প্রসিডিউর এবং স্ট্যান্ডার্ড শিপ সাইজ আছে। এটা সবচেয়ে মোটা, তারপরে চিকন চিকন, এভাবে আস্তে 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 একবারে লাস্টে গিয়ে প্যান মানে হচ্ছে জাস্ট নিরেট। হ্যাঁ, মানে তো এই হচ্ছে সিস্টেম। এটাকে আমরা আগে মেশিন দেখাইছি, সেই মেশিনে মাউন্টেড করে সেটার উপরে এভাবে রেখে আমরা এখন ঝাঁকাচ্ছি। ঝাঁকানোর ফলে কি হবে, আমরা সয়েলটা নেব সবার উপরেরটাতে, কিন্তু ঝাঁকানোর ফলে যেটা যার গ্যাপে পড়ার দরকার তার গ্যাপে আটকে থাকবে এবং লাস্টে গিয়ে এটাতে জমা হবে পাউডার গুলো দিয়ে। এইভাবে আমরা এই টেস্টটা করব, করে আউটপুট পাবো হলো এফএম, যে এটার এফএম ভ্যালু হচ্ছে 1.5। এটাই হচ্ছে আমাদের এই টেস্টের উদ্দেশ্য। আরো কিছু আছে বাট এফএমটা আমাদের বেশি কাজে লাগে। এখানে আরো দেখানো হচ্ছে সেই একই জিনিস, শিব। তো শিবের মধ্যে আমরা যদি স্যাম্পল গুলো দেই, যদি প্রথম শিব, এটা হলো আমাদের সাইজ। আর একটা জিনিস বোঝার যেটা সেটা হলো শিবের নাম্বার যত বাড়ে এর গ্যাপ গুলো কমে। অর্থাৎ এইটা হচ্ছে আমার নাম্বার 4, এটা হলো আমার নাম্বার 8, তাহলে এইটার যে গ্যাপ, এটার গ্যাপ বড়, এটার গ্যাপ ছোট। এভাবে আস্তে আস্তে অনেকটা যে গেজ নাম্বারের মতো, যারা গেজ নাম্বার সম্পর্কে পরিচিত, 22 গেজের ওয়্যার হবে চিকন, 20 গেজের ওয়্যার হবে মোটা, এরকম মানে ওই সিস্টেম আর কি। এগুলো সবই গেজ। তো আমাদের এইভাবে এটাকে ক্লাসিফাই করা হয়। এখন যদি নাম্বার 4 এর উপরে এই শিবে যদি আটকে যায় কোনো সয়েল, তাহলে সেটা হচ্ছে গ্রাভেল। তারপরে বিভিন্ন নাম আছে, এই সবগুলাই হলো স্যান্ড। যে 8 নাম্বার থেকে হচ্ছে 200 এর মধ্যে যেগুলো, সেগুলো হচ্ছে আমার স্যান্ড হবে। আর যদি 200 পার হয়ে নিচে চলে যায় এটাকে বলবো আমরা ক্লে সয়েল। এটা হলো আমরা একটা ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে এটাকে ক্লাসিফাই করছি যে এই ধরনের সয়েল আছে। এটা জেনে কি হবে, এটা জানলে আমাদের ফাউন্ডেশনের ক্যাপাসিটি, ফাউন্ডেশনের সেটেলমেন্ট, ফাউন্ডেশনের বিহেভিয়ার এই সয়েলগুলোর উপর ডিপেন্ড করে। একই ফাউন্ডেশন, একটা সয়েল যদি আমার ক্লেই সয়েল হয় তার উপরে রাখলে যে বিহেভিয়ার হবে, যে ক্যাপাসিটি পাবো, স্যান্ডের উপরে রাখলে আমার ক্যাপাসিটিটা ডিফারেন্ট হবে। আবার যদি ওই স্যান্ডেরই সাইজ হয় এইটা, রিটেইন অন নাম্বার 8 আবার রিটেইন অন নাম্বার 200, তাহলে সেইটার ক্যাপাসিটিটা ডিফারেন্ট হবে। আবার যদি সেটা গ্রাভেল হয় এটার
ক্যাপাসিটিটা ডিফারেন্ট হবে। এই জন্য আমাদেরকে এই ক্লাসিফাইটা করতে হবে। এটা হলো কি সয়েল ছিল? স্যান্ডি সয়েল, যেটা আমরা যেহেতু চালনা দিয়ে চালছি, সুতরাং আমরা স্যান্ডি সয়েলের বিহেভিয়ারটা এখান থেকে পাবো। কিন্তু এই প্যানে জমা হয়ে গেল ক্লেই সয়েল। ক্লেই সয়েল যদি আমরা পাই, সেটাকে আমরা যেটা করতে হবে যে এটার লিমিটিং টেস্ট গুলো করতে হবে। সেই লিমিটিং টেস্টের নাম হলো অ্যাটারবার্গ লিমিটস। মানে অনেকগুলো লিমিট আছে। সেই লিমিট গুলো কি? যে ময়েশ্চার কন্টেন্ট যদি বাড়তে থাকে একটা সয়েলের, তাহলে সে সলিড থেকে সেমি সলিড, প্লাস্টিক, লিকুইড, আমাদের ম্যাটেরিয়াল যে প্লাস্টিক পাইপ, সেইটার যে প্লাস্টিক আর এটার প্লাস্টিক অলমোস্ট একটু কিন্তু ডিফারেন্ট আছে শব্দটা। সয়েলে প্লাস্টিক যেটা, সেটাও কিন্তু নরম। প্লাস্টিক মানে শক্ত, সলিড মানে শক্ত, সেমি সলিড মানে তার চেয়ে কম শক্ত, প্লাস্টিক মানে তার চেয়ে কম, লিকুইড তার চেয়ে কম। এভাবে কিন্তু জিনিসটা এদিক থেকে আসবে। পানি বাড়ছে, তার যে মানে হার্ডনেস সেটা কমছে। এবং এই সয়েলটা কি? কোহেসিভ সয়েল বা ক্লেই সয়েল। আর এটা যেটা ছিল সেটা হলো কোহেশনলেস সয়েল বা স্যান্ডি সয়েল। যদিও এটাকে গ্রাভেল বলছি, কারণ স্যান্ডি বোঝা যায়, গ্রাভেল আমরা কখনো আমাদের ফাউন্ডেশনের নিচে কোনো সয়েলে পাই না। এটা একটা ক্লাস, যে হ্যাঁ নাম্বার 4 এর উপরে গেলে সেটা গ্রাভেল। বাট এটার এই জন্য এটাকে কোহেশনলেস সয়েল বলা হয়। কোহেশনলেস সয়েল মানে আমার সয়েল একটার সাথে আরেকটা লেগে থাকবে না, ঝরঝরে, যেমন চিনির দানা ঝরঝরে থাকে এরকম। যেটা হলো কোহেসিভ সয়েল, সেটা একটা সাথে আরেকটা লেগে থাকবে। যেমন পনির যেমন সেটা কি লেগে থাকে। তাহলে এইটা আমরা এই সবগুলো প্যারামিটার আমাদের কিন্তু টেস্টের মাধ্যমে আসবে। সেটা কি? যে লিকুইড লিমিট টেস্ট, আমরা ওই যে গ্রুপ করে যেটা দেখালাম, আরেকটা হচ্ছে প্লাস্টিক টেস্ট, আরেকটা হচ্ছে সিঙ্কেজ লিমিট টেস্ট। এখন এটা আমরা ল্যাবের মাধ্যমে করব, এটাও ল্যাবে করব, আর এটা কিন্তু আবার এটা আমরা হ্যান্ড মেথডে করব। যেটা প্লাস্টিক লিমিট এটা করব হ্যান্ড মেথডে, যেটা লিকুইড লিমিট ল্যাবে, সিঙ্কেজ লিমিট এটাও করব ল্যাবে। সেটাই যে এখানে যে কোনটার ডেফিনেশন কি সেটা দেওয়া আছে, যে সিঙ্কেজ লিমিট কি জিনিস, আর প্রত্যেকটা জিনিসই হচ্ছে অ্যাটারবার্গ, সবগুলো মিলে অ্যাটারবার্গ লিমিট টেস্ট। অনেক সময় কোটেশন দেওয়ার সময়, যখন বড় প্রজেক্ট হয়, নরমালি দেওয়া হয় যে ক্লায়েন্ট যখন কন্ট্রাক্টরকে বলে তখন বলে দেয় কিন্তু যে আমার অ্যাটারবার্গ লিমিট টেস্টটা লাগবে। তো সেই অনুযায়ী রেট তারা দিবে, এই অনুযায়ী এরাও প্রজেক্টের কস্টটা সেট করবে। এমনও টেস্ট আছে যে একটা বোরলক টেস্ট করতে 10 লাখ টাকা লাগে, আবার একটা বোরলক করছি 5,000 টাকায়। সুতরাং এই একটা টেস্টের সাথে আরেকটা টেস্টের তো মানে প্রপার্টিজ মিলবে না। যত সফিস্টিকেটেড হবে কস্ট বাড়বে, ছোট প্রজেক্টে সেগুলো সম্ভব হবে না। অ্যাটারবার্গ লিমিট টেস্ট এটা খুব কম দামের একটা টেস্ট, সেটা আমরা করতে পারি। তো আমরা যেটা দেখলাম যে এই হচ্ছে একটা সয়েলের লিমিটস, সলিড, সেমি সলিড, প্লাস্টিক, লিকুইড, যেটা আমাদের ময়েশ্চার কন্টেন্ট বাড়ার সাথে সাথে এগুলো বাড়ছে। তো এটা হচ্ছে যে সলিড, আমরা দেখতে পাচ্ছি খুব শক্ত, মানে একবারে পাথরের মতো শক্ত হয়ে গেছে। এটা এই সয়েলটা পাথরের মতো শক্ত, শীতকালে মাটি মানে ফেটে একবারে চৌচির হয়ে যায় যখন বর্ষা চলে যায়। এখন এই সয়েলটাই আরেকটু যদি ওয়াটার কন্টেন্ট আসে, তখন কি হচ্ছে, এইটাকে আমি এবার রোল করে এইরকম একটা শেপে আনতে পারছি। এটা হচ্ছে আমার হলো একটা রডের সাথে যদি কম্পেয়ার করি, যে এটা 3 মিলিমিটার ডায়ামিটার, 3 মিলির একটা রোলে আমি এটাকে কনভার্ট করতে পারছি। আর আরো যদি আমি পানি দিই তাহলে এরকম একটা কন্ডিশন দাঁড়াচ্ছে। এগুলো হচ্ছে সবই হলো অ্যাটারবার্গ লিমিট। এটা হলো সলিড, সেমি সলিড, এটা হলো প্লাস্টিক, এটা হলো লিকুইড লিমিট। তো এটা কিন্তু কি হচ্ছে, সয়েল একই আছে, কিন্তু আমার
জাস্ট ওয়াটার কন্টেন্ট চেঞ্জ হচ্ছে, তো কোন কন্ডিশনে আছে এটা কিন্তু আমার ভিজুয়াল ক্লাসিফিকেশন থেকে চলে আসবে। আর পার্সেন্টেজ কতটুকু, তার মধ্যে আমি বলেছি যে এইটা হলো লিকুইড লিমিট আর এইটা হচ্ছে প্লাস্টিক লিমিট। প্লাস্টিক লিমিটটা এই যে হাতে করা হচ্ছে, হ্যান্ডে, এটা হ্যান্ড মেথড। আর লিকুইড লিমিট এটা আমরা বের করতে পারবো না, এই জন্য এটা ল্যাবে চলে যাবে। আর এই সলিড এবং সেমি সলিড দুইটা মিলায়ে একটা টেস্ট, এটা হলো সিঙ্কেজ লিমিট টেস্ট। সিঙ্কেজ লিমিট টেস্ট সেটাও আমাদের ল্যাবে করতে হবে। এগুলোর সব প্রসিডিউর আছে। আমাদের যেটা সেটা হচ্ছে যে এই দুইটা আমাদের প্রজেক্টের জন্য করা হয়। সিঙ্কেজ লিমিট টেস্টটা করা হয় না, আমাদের অনেক সময় করা হয়, অনেক সময় করা হয় না, বাট এটাও আমাদের করা উচিত। কিন্তু মানে টেস্ট ছাড়া আমরা জানবো না। এই সয়েলটা তো ইঞ্জিনিয়ার মানে জানে না। হয়তো আমাদের দেশে একটা সয়েলের, আমরা যদি একটা প্রজেক্টের কথা বলি, যে একটা প্রজেক্টে হয়তো আমরা একটা বড় আর্কিটেক্ট একটা ডিজাইন করে দিচ্ছে, তো সেই ডিজাইন করে দেওয়া হলো, ক্লায়েন্ট সেটার সয়েল টেস্ট করালো, তার একজন ভালো ডিজাইন ফার্ম, সেটা হলো বিদেশি ফার্ম, সে ডিজাইন করছে, তাহলে সে এই সয়েলের বিহেভিয়ারটা কিন্তু এই টেস্টের মাধ্যমেই তাকে জানতে হবে। সুতরাং আমরা যদি প্রতিটা টেস্ট আমরা করি, যে লিকুইড লিমিট টেস্ট, প্লাস্টিক লিমিট টেস্ট এবং সিঙ্কেজ লিমিট টেস্ট, তাহলে সেখান থেকে আমরা আমাদের যে টার্মিনোলজি আছে সেটার করেসপন্ডিং আমরা সেটা আন্ডারস্ট্যান্ড করতে পারবো যে হ্যাঁ এই সয়েলটা আমাদের এইরকম। তখন সেই অনুযায়ী শুধু ক্যাপাসিটি বের করে দিলেই সব হয় না। আমরা এই কোর্সের মাধ্যমে সেটা বুঝতে পারবো যে হ্যাঁ শুধু ক্যাপাসিটি দিয়েই আমরা জাস্ট সবকিছু জাজ করতে পারবো না, এটা একটা বড় ফ্যাক্ট। এই জন্য পিক্টোরিয়াল এভিডেন্স, ছবি, সাইটের লোকেশন সবকিছু দিয়ে সয়েল টেস্ট আসলে এগুলো ইনক্লুড করা উচিত। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা সয়েলের কিছু স্টেটস অফ সয়েল, কিছু স্টেটস অফ সয়েল, যে নো ওয়াটার অ্যাবজর্ব, এটাকে বলা হচ্ছে নন প্লাস্টিক। মানে এই টার্ম গুলো একটু মানে মনে রাখা বলি, অথবা মানে হচ্ছে যে আমাদের এই সয়েলের ব্যাপারে বেশি টার্ম নাই, কিছু টার্ম, কিন্তু সেগুলো আসলে ছবি সহ না দেখলে বোঝা যায় না, এজন্য এভাবে একটু হেফাজত হতে পারে, কিন্তু এটা আর অন্যভাবে ওয়ে নাই এটা বুঝার। আমি জাস্ট বললাম নো ওয়াটার অ্যাবজর্ব, সয়েলটা যদি না দেখাই তাহলে একটু বোঝা ডিফিকাল্ট। আমরা নন প্লাস্টিক এই টার্মটা আমরা ইউজ করব। নন প্লাস্টিক যেটা সেটা হচ্ছে নো ওয়াটার অ্যাবজর্ব। এখন এর মধ্যে মানে পানি নাই, পানি অ্যাবজর্ব করে নাই, সেটা হচ্ছে আমাদের নন প্লাস্টিক, এটা আমরা নাম বলছি। এটা কি, এটা একটা সয়েল, এটা ছিল, তারপরে এটাকে আমরা গুঁড়া করলাম, গুঁড়া করলে এরকম হয়ে যাবে, বা এটার স্টেট চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে আমরা যে রোল করলাম একটু আগে, রোল করা যাবে। তো বিভিন্ন ভাবে স্টেট চেঞ্জ হচ্ছে, কিন্তু সয়েলে কি আছে? তো এখন আমরা যদি বলি যে লো প্লাস্টিকটা কি, লো প্লাস্টিসিটিটা কি, তা আমরা এই যে এটাকে রোল করছি, যে রোলটা একটু আগে দেখালাম, এই যে হাত দিয়ে যেটা করা হচ্ছে এটা, তো এই রোল করার পরে এটাকে আমরা ওভেনে দিব, ওভেনে দিয়ে এটা দেখবো যে এতে ওয়াটার কন্টেন্ট কত পার্সেন্ট আছে। আমরা ওয়াটার কন্টেন্ট ইজিলি বের করতে পারি, সিম্পল ফিজিক্স, যে সেখানে আমরা 100 গ্রাম পেলাম মেপে, এরপরে এটাকে আমরা রোল ওভেনে দিলাম, ওভেনে দিলে তো পানি শুকায় যাবে, দিয়ে আমরা পেলাম যে এটা 80 গ্রাম আছে, তাহলে এটার ওয়াটার কন্টেন্ট এটা কত আসলো, মানে 80 গ্রাম আছে এখন, তাহলে 100 মাইনাস 80 মানে হচ্ছে 20 গ্রাম হলো ওয়াটার, তাহলে 20 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 20, আমরা পার্সেন্টেজে নিলে 20%। এটাই হচ্ছে ওয়াটার কন্টেন্ট, যেটাকে বলছি আমরা লিকুইড লিমিট বা যাই বলি। তো এটা আমাদের যদি কম হয় তাহলে লো, মানে অল্প একটু পানি থাকলেই তার মধ্যে প্লাস্টিসিটি থাকে। যদি রোল করা যায় তার মানে এই রোল, একটা সয়েল যদি রোল করা যায় সেটার মধ্যেই প্লাস্টিসিটি আছে, সেটাকেই আমরা প্লাস্টিক বলবো। এই জন্য এই ছবিটা এরকম, যে রোল করছি মানে তার মধ্যে প্লাস্টিসিটি, প্লাস্টিক সেটা। এখন এইটাকে ওভেনে নিয়ে যদি আমরা দেখি যে এটার ভ্যালুটা কম, কমটা কত, যে 50% এর চেয়ে কম, যদি আমার লেস দেন 50% এর চেয়ে কম হয় লো প্লাস্টিক,
আর গ্রেটার দেন 50% যদি হয় হাই প্লাস্টিক। তো এই হচ্ছে আমাদের ব্যাপার আর কি। তো লো প্লাস্টিসিটি যেটা, সেটা এই যে এই হাত দিয়ে রোল করলে হয়ে যায়। আর যদি 50% এর বেশি হয় সেটাও রোল করা যায়, কিন্তু সেটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তখন হচ্ছে যে আস্তে আস্তে হাতের গরমে গরমে করে মানে করতে প্রসেসটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট সিস্টেম মোটামুটি একই, যে যদি ওয়াটার কন্টেন্ট না থাকে নন প্লাস্টিক, ওয়াটার কন্টেন্ট আছে কিন্তু কম, 50% এর চেয়ে কম লো প্লাস্টিক, আর যদি আমাদের 50% এর বেশি হয় দেন হাই প্লাস্টিক। একটা সয়েল থিওরিটিক্যালি তার মধ্যে একটা ভয়েড থাকবেই। এটা হলো আমার পার্টিকেল, যেটা আমরা বলছি মিনারেল পার্টিকেল, আর মাঝে থাকবে একটা গ্যাপ, সেটাকে আমরা বলছি ভয়েড। ভয়েড অকুপাইড বাই এয়ার, সেটা একবার শুরুতে ছিল এয়ার অ্যান্ড ওয়াটার। ভয়েড অকুপাইড বাই এয়ার প্লাস ওয়াটার। তো সেটাই হলো, এটা হলো আমার সলিড, এটা হলো আমার ওয়াটার, এটা হলো আমার এয়ার, বাতাস। যদি এই ভয়েড থাকে, ক্যাপাসিটি আমার কমে যাবে। ভয়েডটা যদি চলে যায় তাহলে আমার ক্যাপাসিটি বাড়বে, এটাই তো স্বাভাবিক। তো সেইটা কিন্তু সব সময় আমরা চাইলেই হবে না। এই জন্য আমাদের এই ধারণা থাকতে হবে সলিড মানেই তার মধ্যে ভয়েড আছে। একবারে নিরেট সলিড সয়েল আসলে নাই, এই সলিড পার্ট থাকবে, তার মধ্যে ভয়েড পার্ট থাকবে। এইভাবেই কিন্তু জিনিসগুলো ডেভেলপ হয়, ওয়েদারিং ইফেক্টের কারণে হয়। একটা এক্সাম্পল দিলে ভালো মনে থাকবে। স্যান্ড আমরা হচ্ছে ভরাট করলাম, স্যান্ড ফিল। আমরা একটা স্যান্ড ফিল যদি চিন্তা করি, তাহলে এই হলো স্যান্ডের পার্টিকেল। আমরা ভরাট করছি মানে কি, যে সেখানে আমাদের হয়তো ওয়াটার টেবল এখানে আছে, আমাদের ওয়াটার টেবল নিচে আছে, এখানে আমরা স্যান্ড দিয়ে একটা সাইড ভরাট করলাম। এরপরে আমরা এখানে কম্প্যাক্ট করলাম, তাহলে কম্প্যাকশনের আগে এখানে একটা ভয়েড তৈরি হবে। এই জায়গায় দুইটা পার্টিকেলের মাঝে একটা ভয়েড তৈরি হবে। সেই ভয়েডটা আমার যদি ওয়াটার টেবল এখানে থাকে, এই ভয়েডটা কি? এটা ভয়েড হলো এয়ার। বাতাস আটকে যায়, মানে দুইটা পার্টিকেলের মধ্যে বাতাস আটকে যায়, মানে এয়ার, আমরা বলি এয়ার ভয়েড। এখন আমরা এটা কম্প্যাকশন করলাম, বাস এটার ভয়েড চলে গেল। আমরা শুরুতে আমরা ফিল করেছিলাম 5 ফিট, আলগা মাটি 5 ফিট, ভয়েড করলে এটা যদি কম্প্যাক্ট করি কি হবে? 4 ফিট হয়ে যাবে। 4 ফিট হয়ে গেল, কম্প্যাক্ট হয়ে গেল, 4 ফিট হয়ে গেল। এরপরে ক্যাপাসিটি বেড়ে গেল, ফাউন্ডেশন করলাম, ফাউন্ডেশন উঠে বিল্ডিং হয়ে গেল। এটা একটা ফিলোসফি। কিন্তু এই সয়েলটাই যদি আমার ক্লেই সয়েল হয়, আমার ক্লেই সয়েল হয়, ক্লেই সয়েলের ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে এটা দিয়ে ফিল আপ নরমালি কম হয়। তো যদি ফিল আপ হয় বা ইনসিটু থাকে, তাহলে আমার যদি এটার ভয়েড হচ্ছে, এখানে পানি আছে, আবার হলো সাথে হচ্ছে এয়ারও আছে। তো পানি এবং এয়ার একসাথে থাকার কারণে এইটা আর এইভাবে যদি কম্প্যাকশন করি, এটা আর বের হবে না। এইটাকে বের করতে গেলে সময় দিতে হবে। মানে কম্প্যাকশন জাস্ট এ মোমেন্ট, জাস্ট চাপ দিলাম বের হয়ে গেলাম। যদি পানি থাকে এইটা আর সম্ভব না। পানি থাকলে এটার একটা নির্দিষ্ট সময় লাগবে, অনেক সময় লাগবে। এমনকি দেখা গেছে যে 50, 60, 100 ইয়ার্স ধরে এটা মানে পানি বের হয়। এই জন্য সয়েলের মানে আমি কন্ডিশন বুঝে আমাকে কি পদক্ষেপ নিতে হবে সেটা আমি কিন্তু বুঝতে পারবো। এজন্য মানে সয়েলের কন্ডিশন, লিকুইড লিমিট, এগুলো সব মানে আমরা লাগবে। আবার অ্যানালাইসিসও ডিফারেন্ট হবে। আমার এখানে ফিলিং স্যান্ড, আমার অ্যানালাইসিস কি? ওই যে ডেনসিটি মেজারমেন্ট টেস্ট আছে, কত পার্সেন্ট কম্প্যাকশন হলো, এই কম্প্যাকশনের জন্য আমার ক্যাপাসিটি চলে আসবে, শেষ। আর এটার জন্য আমাকে টেস্ট আলাদা, এটা আর আমি ডেনসিটি দিয়ে এর কোনো কাজ নেই, কারণ এর মধ্যে আছে পানি। পানিটা বের করতে গেলে লাগবে সময়, কারণ কিভাবে কি করবো এটা মেথড তখন ডিফারেন্ট হয়ে যাবে। আবার এক একটার এক এক ধরনের মানে মানে সুবিধাও আছে, সুবিধা অসুবিধা দুইটাই আছে। তাহলে এই গ্রাফটা আমরা একটু আগেই দেখলাম যে
সলিড স্টেট থেকে আমাদের এই যে আস্তে 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 মানে লিকুইডে যাচ্ছে, ওয়াটার কন্টেন্ট বাড়ছে। এটা হলো ওয়াটার কন্টেন্ট ভার্সেস ভলিউমের গ্রাফ। তো এই সলিডে হলো আমার সবচেয়ে কম পরিমাণ ভলিউম থাকে। এরপরে যখন পানি আসে তখন হলো এটা ভলিউম কি হয়, এক্সপান্ড করতে থাকে, সয়েলটা সোয়েল করতে থাকে। এরপরে ভলিউমটা আস্তে 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 এভাবে বাড়তে থাকে। এবার পানি যখন চলে যাবে তখন তার ভলিউমটাও কি হয়ে যাবে, কমে যাবে। শুধু পানি না, যে কোনো ভয়েডই থাকলে ভলিউম বেড়ে যায়। এই যে বালি যে আমি রাখলাম, এরপরে যখন কম্প্যাকশন করলে এটা কমে গেল, এটা ভয়েড কি, এয়ার ভয়েড বের হয়ে গেল, কম্প্যাকশন হয়ে একটু কমে গেল। আবার আমি যদি ক্লেই সয়েল বলি, তাহলে ক্লেই সয়েলের মধ্যে আমার ওয়াটার থাকবে, এটাও আমার আস্তে আস্তে এটা বের হয়ে যাবে। আর এটা তো লিকুইড লিমিটের গ্রাফ, সেটা তো আমরা আলোচনা করলামই যে লিকুইড লিমিট হচ্ছে আমাদের 25টা ব্লো এর জন্য যে ওয়াটার কন্টেন্ট, সেটাই হলো আমার লিকুইড লিমিট। আমি এখানে রিপোর্ট করব কি যে লিকুইড লিমিট 25। তো এখন আমরা ক্লাসিফিকেশনে যদি আসি, তাহলে মেজর ক্লাসিফিকেশন আমাদের এই যে দুই মেথডে করা হয়, এটা হচ্ছে ইউএসসিএস আর একটা হচ্ছে অ্যাস্টো। অ্যাস্টোতে একটা ক্লাস করা হয়, আর একটা ইউএসসিএস। ইউএসসিএসটা আমরা এখানে কভার করব। ইউএসসিএসটা আমাদের জন্য বেটার, বুঝতে সুবিধা। এই হচ্ছে ইউএসসিএস ক্লাসিফিকেশন সিস্টেম, যেখানে আমরা আউটপুট ভ্যালুটা কি পাচ্ছি, এরকম একটা ডিজিট পাচ্ছি। এরকম একটা ডিজিট আমাকে জাস্ট বলা হচ্ছে যে এটা হলো সিএল, আর কিছু না। এই সিএল মানে আমি বুঝতে পারছি যে এটা কি জিনিস। এরকম মানে একটা ডিজিটটা হবে সিঙ্গেল আউটপুট। সয়েল টেস্টে লেখা থাকবে অনেক কিছু, কথার কথা লেখা থাকলো রেডিশ, তারপরে লেখা থাকলো রেডিশ ব্রাউন, কালারের শেষ নাই, রেডিশ ব্রাউন। তারপরে লেখা তো একই সাথে মানে রেডিশ ব্রাউন কালার দিল। তারপরে সয়েলটা লিখলো হচ্ছে যে ক্লে সয়েল উইথ সাম সিল্ট, অনেক কিছু লেখা থাকে। এটা দিয়ে আমি কি বুঝবো, এটা দিয়ে আমি বুঝবো যে এটার কালার কি, এটার সয়েল কি, এটার মধ্যে অন্য কি সয়েল আছে। কিন্তু আমার কিন্তু দরকার হলো এইটা, যে আমার লিকুইড লিমিট কেমন আছে সয়েলের, আমার অ্যানালাইসিসে এইটাই বেশি কাজে লাগবে আমার। কিন্তু এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। কিন্তু আমি যখন ইউএসসিএস এ আসতেছি, ইউএসসিএস এর আউটপুট হলো এইটা। এগুলো সব হচ্ছে ইনপুট, আমার সব ইনপুট প্যারামিটার, যে আমি এগুলো দিয়ে ইনপুট করলাম, কিন্তু আউটপুট আমার এইটা একটা সিঙ্গেল ডিজিট, যে সেই ডিজিট দিয়ে আমি কি মিন করব। এরকম লটস অফ ডিজিট আছে, যে কোনটা কি। আমাদের দেশে প্রচলিত হচ্ছে এসএম, এসসি, সিএলএমএল, সিএইচএমএইচ, এই চারটা দেখবো এখানে। এই চারটে আমাদের এখানে বেশি। কোনো কোনো জায়গায় এটা পাওয়া যায়, আমি সন্দেহান যে এই সয়েলটা আমাদের কি রিয়েল সয়েল কিনা। পুয়ারলি গ্রেডেড স্যান্ড, পুয়ারলি গ্রেডেড স্যান্ড অনেক জায়গায় লেখা দেখা যায়, কিন্তু ক্লাসে ফেললে কখনো এটা পাওয়া যায় না। এই সয়েলগুলো খুবই অ্যাভেলেবল। আমাদের প্রথমে আসতে হবে যে সয়েলের প্রথম ধাপ বের করতে হবে যে এটা কি কোর্স গ্রেন সয়েল নাকি ফাইন গ্রেন সয়েল। কিভাবে পাবো, এটা যদি রোল করা যায়, পানি মিশায় হোক অথবা পানি ছাড়া হোক, এই রোলটা এইটা হলো আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা, যেটা এটা কিন্তু করা হচ্ছে হ্যান্ডে, হাতে। এখানে আমি একটা মানে স্মুথ সারফেসের উপরে আমি সয়েল নেব, সেই সয়েলটাকে আমি রোল করব। প্রথমে একেবারে শক্ত, একবারে হার্ড, আমার সয়েল তো অনেক শক্ত, কিন্তু আমি হালকা একটু পানি দিলাম, এটা নরম হয়ে গেল। সেইটা দিয়ে আমি যদি রোল করতে পারি, সেইটাও কিন্তু আমার প্লাস্টিক, ওর মধ্যে থেকে কিন্তু প্লাস্টিসিটি আসবে। এজন্য স্টেট চেঞ্জ হচ্ছে, আমার দরকার হলো যে তাকে ওই স্টেটে নিয়ে এসে টেস্টটা করা। আমাকে সয়েল দেওয়া হলো এটা, এই সয়েলটা দিয়ে আমাকে টেস্ট করতে বলা হলো। এখন আমি যদি বলি যে না এটা ক্লে না, এটা তো রোল করা যাবে না, তাহলে হবে না। এটাকে আমি প্রথমে অল্প একটু পানি মিশাবো, আবার একটু মিশাবো, দিয়ে রোল করব। যদি রোল করতে পারি সেটা হবে আমার প্লাস মানে ক্লেই সয়েল। ক্লেই সয়েল যদি হয় তো সেটাকে আমরা বলবো ফাইন গ্রেইন সয়েল।
ফাইন গ্রেন সয়েল, সেই ফাইন গ্রেন সয়েলটা দুই ধরনের হতে পারে, লিকুইড লিমিট 50-র কম আর একটা 50-র বেশি, এটা বলেছি একটু আগে। সেটা যে আমি রোল করলাম, আমি থ্রেড করলাম, থ্রেড করার পরে আমার দুইটা কন্ডিশন হতে পারে, এটা ওভেনে দিয়ে আমি টেস্ট করে দেখলাম যে এটা লিকুইড লিমিট, ওই যে পার্সেন্টেজ ওয়াটার কন্টেন্ট 50-র কম আর 50-র বেশি। তাহলে 50-র কম হলে এটার নাম এতগুলা, এটা হলো 50-র কম হলে এর নাম কি কি, লিন, লিন মানেই কম, তাহলে 50-র নিচে হলে এটা নাম লিন ক্লে, অথবা ক্লে উইথ লো প্লাস্টিসিটি, আবার হতে পারে সিল্ট আর সিল্ট উইথ লো প্লাস্টিসিটি। এই দুইটার নাম আসবে হচ্ছে এর মধ্যে থেকে। আর যদি 50-র বেশি হয় তাহলে এর নাম হবে ফ্যাট ক্লে, ক্লে উইথ হাই প্লাস্টিসিটি, এলাস্টিক সিল্ট আর সিল্ট উইথ হাই প্লাস্টিসিটি। তাহলে আমাদের যদি ফাইন গ্রেন সয়েল হয়, বোঝার উপায় কি যে সেটা রোল করা যাচ্ছে, কোর্স গ্রেন সয়েল দিয়ে রোল হবে না, মানে এটা কোয়েশন যদি না থাকে নরমালি রোল হবে না। তো ফাইন গ্রেন সয়েল আমরা রোল করলাম, রোল করে ওইটাকে লিকুইড লিমিট করলাম, ওভেনের মধ্যে দিলাম, দিলে আমাদের ওখান থেকে পাবো প্লাস্টিক লিমিট, সরি, আর লিকুইড লিমিট হলো অ্যাটারবার্গ, যেটা ওই যে গ্রুপ করে যেটা সেটা। তো মানে রোল করা গেলে সেটা হলো ফাইন গ্রেন। আর সেই ফাইন গ্রেন সয়েলটাকে এবার আমরা ওই অ্যাটারবার্গ যে ইকুইপমেন্ট সেটা দিয়ে টেস্ট করে লিকুইড লিমিট 50 আর 50-র চেয়ে বেশি সেটা বের করলাম, করার পরে এটাকে আমরা ওই নামে ফেললাম। এই নামে হলো যে 50-র কম হইলে নাম হতে পারে লিন ক্লে অর মানে সিল্ট অথবা ক্লে, এই দুইটা আমরা বলি যে সিল্ট অথবা ক্লে, এটার না, এটা হচ্ছে যে ফাইন গ্রেনের ক্লাস। আর যদি কোর্স গ্রেন হয় তাহলে আদার নাম, ওই যে শুরুতে এই ছবিতে দেখতে পাবো, এখানে হচ্ছে এইটা হলো আমাদের সেই ফাইন গ্রেন, আমরা দেখতে পাচ্ছি দানাগুলো ছোট, এর দানাগুলো ছোট, এটা হচ্ছে ফাইন গ্রেন, আর বাকি সবগুলো হলো কোর্স গ্রেন। তাহলে ফাইন গ্রেন সয়েল আমরা যদি পেয়ে যাই, তাহলে এবার লিকুইড লিমিট আমরা ল্যাব টেস্ট থেকে পাবো, ফলে এটার নামকরণ করব CL/ml CH/mH এই নামে আনবো। আর কোর্স গ্রেন যদি হয়, কোর্স গ্রেন কিভাবে হবে, আমরা যদি শিব অ্যানালাইসিস করি, শিব অ্যানালাইসিস করে কিন্তু দুইটাই বের করা যায়, দুইটাই বের করা যায়। নরমালি এটা ল্যাবে আসলে মেনটেন করা হয় কিনা, কিন্তু কোর্স গ্রেইন যদি আমরা বলি যে কোর্স গ্রেইন সয়েল হলো যে আমরা যদি ওই শিব অ্যানালাইসিসের যে চালনা, সেই চালনার মধ্যে আমরা 100 গ্রাম সয়েল নিলাম, 100 গ্রাম সয়েলের যদি 50-র বেশি সয়েল যদি মোর দেন 50% রিটেন অন নাম্বার 200 শিপ, নাম্বার 200 শিপটা আমাদের মার্ক করা আছে। এবার সয়েলটাকে আমরা নাড়াচ্ছি, নাড়াতে নাড়াতে যদি 50% অর মোর সয়েল যদি আমরা মানে পেয়ে যাই যে নাম্বার 200 এর উপরে আছে, তাহলে সেটা হচ্ছে আমাদের কোর্স গ্রেন সয়েল। আর অপোজিট হলে তাহলে যেটা নিচে পড়লো সেটা ফাইন গ্রেন সয়েল, তো সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আর ফাইন গ্রেন দিয়ে তো আমরা এই ক্লাসটা পেয়ে গেলাম। আর কোর্স গ্রেনের ক্ষেত্রে যখন ওই আমরা 50% এর বেশি আমরা নাম্বার 200 এ রিটেন করলো, তখন এটা কোর্স গ্রেন সয়েল, এটা হলো শিব অ্যানালিসিস থেকে আমরা এটা পাচ্ছি। তো গ্রাভেলস যেটা, সেটা নরমালি পাওয়া যায় না, যে মোর দেন 50% অফ কোর্স ফ্র্যাকশন রিটেন অন নাম্বার 4 শিব। এই যে কোডে এভাবে নাম্বার গুলো দেওয়া থাকে, শিবের নাম্বার, আমরা শিব নাম্বার গুলো শুরুতে দেখে নিছি। তো এইটা করলে আমরা, এটা তো গ্রাভেলে চলে গেল, আর এটা চলে আসলো স্যান্ডে চলে আসলো। তো এখন এই স্যান্ডে আসার পরে নরমালি এই সয়েলটাই বেশি, যে 50% অর মোর অফ কোর্স ফ্র্যাকশন পাসেস নাম্বার 4 শিপ। আমরা 4 শিপ সয়েলে কোনো সয়েল পাই না আসলে। 4 শিপে যখন একটু মোটা দানা, 4 নাম্বার শিপে যখন সয়েলটা দিয়ে নাড়াই তখন সব সয়েল নিচে পড়ে যায়। তো সব সয়েল নিচে পড়ে গেলে সব কিন্তু আমাদের এই ক্লাসে পড়ে গেল, এই ক্লাসে পড়ে গেল। তো এখানে আমরা যদি যাই তাহলে কয়টা পাবো, SWSP SMSC, এ কয়টা পাবো। তো এর মধ্যে যদি ক্লিন স্যান্ড হয় সেটা হবে লেস দেন 5% ফাইন, মানে হলো সবগুলো বড় মোটা দানা।
মানে ফাইন্স এর পরিমাণ খুবই কম। ফাইন্স এর পরিমাণ যদি কম হয়, ফাইন্স বলতে বোঝাচ্ছে কোনটা, এই যে এটা হলো ফাইন্স। যদি 5% বা তার লেস ফাইন্স হয় তাহলে এইটা হবে। আর যদি স্যান্ডস উইথ ফাইন্স মোর দেন 12% ফাইন্স তাহলে হবে এইটা। এটা নরমালি বেশি হয়। যে এটা হইলে তাহলে কি হচ্ছে, যে আমার সয়েলটা স্যান্ড আর সাথে হচ্ছে সিল্ট থাকতে পারে, সিল্ট আর ক্লে। ফাইন্স মানেই তার মধ্যে সিল্ট আছে এবং ক্লে আছে। তো সিল্ট যদি থাকে তাহলে নাম হবে এসএম, আর যদি ক্লেই থাকে তার নাম হবে স্যান্ড। এইটা এটা আমাদের খুবই ইজি একটা প্রসেস এটা বের করার, এবং এটা করা হচ্ছে নরমালি সব সয়েল টেস্টেই থাকে। এই নামটা যদিও অনুপস্থিত থাকে কিন্তু মোটামুটি ভাবে লেখা হয়, কিন্তু সিভ অ্যানালাইসিস করলে এই নামটা পাওয়া সম্ভব। এখানে বুঝার তেমন ব্যাপার হলো যে যদি আমরা এই ডিজিট দিয়ে চিনতে চাই তাহলে হচ্ছে ডাইন পার্শ্বের যেটা মানে এটা যদি আমার এই সয়েল হয়, কোর্স গ্রেন সয়েল হয়, তাহলে ডান পার্শ্বের ডিজিট হলো তার সাথে ক্যারেক্টারিস্টিক সয়েল, আর বাম পাশের ডিজিটটা হচ্ছে এটা সেই সয়েল। মানে এস এম লেখা আছে, তার মানে সয়েলটা হলো স্যান্ড, এস তে হলো স্যান্ড, আর এম মানে হচ্ছে সিল্ট, তার মানে হলো তার সাথে সিল্টের মিক্সচাপ আছে। আর এসসি মানে হলো সয়েলটা হচ্ছে স্যান্ড, তার সাথে ক্লে মিক্সচাপ আছে। সেই ক্লের পরিমাণটা কত, সেটা হচ্ছে যে মোর দেন 12% ফাইন্স। সেটা কিছু মিক্সআপ আছে, মানে দানা মোটা কিন্তু সাথে ক্লে মিক্সআপ থাকে, সেটা কিন্তু আমরা অনেক সময় দেখে থাকি। সেটা হলো এই এসসি। আর দানা মোটা তার মধ্যে আবার ছোট দানার কিছু মানে পার্টিকেল আছে যেগুলো হচ্ছে সিল, সেগুলো হচ্ছে আমাদের হলো এসএম। ওকে। আর ক্লের ক্ষেত্রে একটু মানে উল্টো। ক্লের ক্ষেত্রে ঠিক এখন যখন দেখলাম যে আমাদের হলো সিল্ট এবং স্যান্ড মিলে একটা নাম, আবার হলো স্যান্ড এবং ক্লে মিলে আরেকটা নাম, কিন্তু যখন ফাইন গ্রেনে চলে যাব তখন নামটা এরকম না। নামটা হয় ক্লে হবে আর না হলে সিল্ট হবে, তার সাথে আসবে কি প্লাস্টিসিটি। যেমন আমার যদি লো প্লাস্টিক হয় এল হবে, মানে ক্লেতে যদি ক্লে মানে হলো সি, সিতে হলো ক্লে, এই তিনটা নাম হলেই হবে ক্লে, সিল্ট, স্যান্ড। এখন ক্লে আর এল হচ্ছে যে প্লাস্টিসিটিটা লো, লো মানে কত, লিকুইড লিমিট 50 নিচে। এম হলো সিল্ট, এই সয়েলটা হলো সিল্ট আর তার সাথে হচ্ছে প্লাস্টিসিটি এল, মানে লো প্লাস্টিক। এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। ডাইন পাশে যেটা সেটা হলো ক্যারেক্টারিস্টিক্স, বাম পাশে যেটা সেটা হলো আমার হচ্ছে বাম পাশের যেটা সেটা হচ্ছে আমার এই সয়েল, যে সয়েল সেটা। যেমন এটা সিএইচ, এটা হচ্ছে ক্লে, সিতে হলো ক্লে, এইচ হচ্ছে এর প্লাস্টিসিটিটা হাই, আর প্লাস্টিসিটি হাই মানে হচ্ছে লিকুইড লিমিট অনেক বেশি। আর এটা হচ্ছে এলাস্টিক সিল্ট, মানে সিল্ট, আর এখানে হচ্ছে প্লাস্টিসিটি হাই। এই হচ্ছে এদের মোটামুটি ভাবে আমরা ক্লাসিফিকেশন। তো এই ক্লাসিফিকেশন করার জন্য আমাদের কি লাগছে, ইউএসসিএস করার জন্য শুধু দুইটা জিনিস, একটা হলো সিভ অ্যানালাইসিস আর একটা হচ্ছে লিকুইড লিমিট টেস্ট। এই দুইটা জিনিস আমরা যদি করি, একটা হলো অ্যাটারবার্গ লিমিট, যেটা ক্যাসাগ্রেন্ডের অ্যাপারেটাস, ক্যাসাগ্রেন্ডের অ্যাপারেটাস বলে, সেটা দিয়ে আমরা লিকুইড লিমিট করব। আর হলো সিভ অ্যানালাইসিস, যেটা চালনা দেখালাম, সেটা দিয়ে আমরা সিভ অ্যানালাইসিস করব। এই সিম্পল দুটো টেস্ট করলে আমরা কিন্তু এই ইউএসসিএস ক্লাসিফিকেশনটা করে ফেলতে পারছি, এবং এটার মাধ্যমে আমরা সয়েলের যে নাম বা যে ক্লাসিফিকেশন সেটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই যে গ্রুপ সিম্বল যেটা, সেটা আমরা পাবো এই টেস্টের মাধ্যমে আর এইভাবে। আর এই নাম যেটা, সেটা আমরা এর করেসপন্ডিং এই ভ্যালু থেকে পাবো। এক্সট্রা যে ফিচারটা, এটা কালার রেডিশ, ব্ল্যাকিশ, অথবা আমরা আরো কিছু কালার, ব্রাউন কালার, ব্ল্যাক কালার, এই কালার গুলো যেটা, সেটা কিন্তু কোনো টেস্টের মাধ্যমে আসবে না, সেটা আমরা ভিজুয়ালি ক্লাসিফাই করতে হবে। ভিজুয়াল ক্লাসিফিকেশনের মাধ্যমে আমরা সেই টেস্ট গুলো করতে হবে, আর হচ্ছে ল্যাবরেটরি থেকে এই টেস্টটা করতে হবে। আগের যে লিকুইড লিমিটের কথা বললাম সেইটারই এইটা একটা অংশ, যারা সিভিল ইঞ্জিনিয়ার তাদের জন্য এটা কাজে লাগবে।
যে লিকুইড লিমিট 50 বরাবর একটা মার্ক করা আছে। এই মার্ক করা আছে যে 50-র বেশি হলে আমার হচ্ছে এই যে এমএইচ আর ওএইচটা তো ওখানে আমি বলি নাই, বাদ থাক। এমএইচ মানে হচ্ছে হাই, এইচ মানে হলো হাই, এই পাশেরটা পড়বে হাই, এই রিজিয়নটা হলো হাই, এখানে যদি পড়ে হাই রিজিয়ন। আর এই দাগের ওপারে অর্থাৎ এই লাইনের এই ডান পাশে এখানেও হাই রিজিয়ন, আর এর এপাশে লাইনের বাম পাশে হলো লো এল, আবার হচ্ছে এই দাগের এপাশে আছে এটাও হবে এল। এই যে লাইন যেটা এই লাইনের নিচে থাকলে এটা হচ্ছে এ লাইন বলে, এ লাইনের নিচে, আর এটা হচ্ছে এ লাইনের উপরে। এটা আবার আরেকটা ক্লাস, আমার মনে হয় এত দরকার হবে না আমাদের। জাস্ট এই এটা আমাদের যদি এই লাইন দিয়ে আমরা যদি সেপারেট করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা এই নামগুলো পেয়ে যাচ্ছি। অথবা এ লাইন আমরা যদি জানতে চাইলে এ লাইন আমরা ইকুয়েশন থেকে বের করব। এখানে ইকুয়েশন অফ এ লাইন দেওয়া আছে, এই যে ইকুয়েশন অফ এ লাইন, সেই ইকুয়েশন অফ এ লাইন থেকে আমরা বাকি ক্যালকুলেশন করতে পারবো। এখানে উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে লিকুইড লিমিট টেস্ট করলাম সেই লিকুইড লিমিট টেস্ট থেকে এই গ্রাফে আমরা ফেললো এটা পাবো, বাট আমাদের সবকিছু কথাবার্তা এইখানে বলা আছে। এখন আপনাদের কিছু কোশ্চেন যদি থাকে, আর এরপরে হচ্ছে হোয়াই সয়েল টেস্টিং। এই যে আমার যেমন ওএল আসলো, অর্গানিক লিকুইড যেটা আসলো, বা মনে করেন যে অর্গানিক ওএল বলতে হচ্ছে যে আমার যদি এই এ লাইনের নিচে হয় তাহলে হচ্ছে অর্গানিক সিল্ট উইথ লো প্লাস্টিসিটি, এর নাম হচ্ছে ওএল। মানে আমার এ লাইন হলো সিল্ট এবং ক্লে এর সেপারেটর। তো আমার যদি এ লাইনের নিচে ওএল হয় তার মানে এই ওএল মানে হলো অর্গানিক সিল্ট, আর অর্গানিক সিল্ট উইথ লো প্লাস্টিসিটি। আর এ লাইনের উপরে যদি ওএল হয় তাহলে ওই ওএলটা হচ্ছে অর্গানিক ক্লে উইথ লো প্লাস্টিসিটি। অর্গানিক ম্যাটেরিয়াল মানে ইট মাস্ট বি রিপ্লেসড। আমার হচ্ছে অর্গানিক ক্লে কেন রিপ্লেস করতে হবে, কারণ হলো অর্গানিক ক্লের আমরা মানে কম্প্রেসিবিলিটি ভেরি হাই। অর্গানিক ম্যাটেরিয়াল সেটা সিল্ট হোক অথবা ক্লে হোক, চাপ দিলে এটা বসে যাবে, অনেক পরিমাণ বসে যাবে। আমাদের মাত্র 6 ইঞ্চি একটা লেয়ারও যদি থাকে, কেন এটা রিপ্লেস করতে হবে? যদি একটা 6 ইঞ্চির ক্লে লেয়ার হয়, আমি যদি 6 ইঞ্চির ক্লে লেয়ারে চাপ দিই, এটা যদি অর্গানিক হয় এটা বসে গিয়ে হয়তো 4 ইঞ্চি 3 ইঞ্চি হয়ে গেল। কথার কথা, আমার লেয়ার আছে হয়তো 50 ফিট ক্লে লেয়ার। আমি যদি গাজীপুর চিন্তা করি, সাভার লালমাটি চিন্তা করি, 60-70 ফিট ক্লে লেয়ার, আমি ওখানে ফাউন্ডেশন দিচ্ছি, তাহলে আমার টোটাল ফাউন্ডেশনের সেটেলমেন্ট লিমিটই হচ্ছে 2 থেকে 3 ইঞ্চি। টোটাল ফাউন্ডেশন মানে একবারে অল যে লেয়ার আছে 70-80 ফিট, এই লেয়ারের ফাউন্ডেশন সেটেলমেন্ট লিমিট হচ্ছে 2 থেকে 3 ইঞ্চি। সেখানে অনলি 6 ইঞ্চ অর্গানিক লেয়ারেই আমার 3 ইঞ্চি সেটেল করে যাবে, তার মানে ওই লেয়ারের জন্য সয়েলটা ফেল করে যাবে, তাহলে বাকি সয়েলে কোনো ক্যাপাসিটি আমাকে দিতে পারবে না। এজন্য আমাকে অর্গানিক কোন সয়েল আমার ফাউন্ডেশন যদি এটা শ্যালো ফাউন্ডেশন হয়, অর্থাৎ আমার যদি ফুটিং হয় অথবা ম্যাট হয়, তাহলে এখানে অর্গানিক লেয়ার উপরের দিকে কোথাও রাখা যাবে না। অর্গানিক লেয়ার এটা যদি লোকালি হয় দেন সেখানে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট আসবে। মানে আমার যদি কথার কথা মাত্র 10 থেকে 20 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আছে, সেইটা লোকাল ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট, যে ওইটুকুতে বেশি হবে বাকি জায়গায় কম হবে। কিন্তু ওভারঅল যদি একটা লেয়ার পড়ে যায়, কিভাবে পড়তে পারে একটা উদাহরণ দিই। এক সময় ধানের ক্ষেত ছিল, তো ধানের ক্ষেতে তো বলা হলো যে ওরা ওইটা ক্ষেতটা তুলে দিবে, ওখানে ডেভেলপ হবে। তো আশেপাশের ধানের জমিওয়ালা লোকজন সব ধানের গাছগুলো নিয়ে এসে ওখানে রেখে দিচ্ছে ওটা ফিল আপ করার জন্য। ওখান দিয়ে একটা 2 ফিট ফিল আপ করলে হয়তো পৌঁছে 6 ইঞ্চ থেকে 1 ফিটের একটা লেয়ার তৈরি হচ্ছে। এরপরে পরবর্তীতে ওখানে স্যান্ড ফিল করছে, স্যান্ড ফিল করার পরে এরপরে সয়েল টেস্ট করে দেখা গেল যে ওই যে 6 ইঞ্চ থেকে 1 ফিটের একটা অর্গানিক লেয়ার পাওয়া যাচ্ছে। তাহলে এই লেয়ার এখানে যদি আমরা ওই লেয়ারের উপরে যদি ফাউন্ডেশন করি, এটা রিস্কি। আমাকে আইদার ওই লেয়ারের নিচে গিয়ে ফাউন্ডেশন করতে হবে অথবা ওই লেয়ারটা তুলে ফেলে
আমাকে আবার নতুন করে সয়েল দিয়ে ভরাট করতে হবে। এটাই হচ্ছে অর্গানিক। কোনো ক্যাপাসিটি বেসিক্যালি দিবে না। অর্গানিক কোনো সয়েল বেসিক্যালি ক্যাপাসিটি দিবে না ফর হাই কম্প্রেসিবিলিটি, যেটা চাপ দিলে অনেক বসে যাবে, এই জন্য। এই হচ্ছে ব্যাপার। এফএম যে ভ্যালুটা, ফাইন মডুলাস ভ্যালু, এটা তো মনে করেন যে যতটুকু স্লিভ সাইজ আছে সেটার সাথে জি। সামেশন করে একটা ভ্যালু বের হয়, রাইট? এই ভ্যালুটাকে দিয়ে আমরা আসলে কি করতেছি, মানে আমরা কি জাস্ট এই মানে সাইনটা কোন গ্রেডের সেটাই বাই করতেছি, রাইট? না, অ্যাকচুয়ালি আমরা হচ্ছে এফএম দ্বারা বুঝি যে কোর্সনেস অফ এগ্রিগেট। যত ভ্যালুটা বাড়বে তত এর দানাটা তত বড় হবে। অর্থাৎ আমি যদি এইটার কথার কথা, আমি জানি না এর টেস্ট কত হবে, এটা হয়তো 0.2 আসবে। এই যে এটার যদি টেস্ট করি, এটা টেস্ট আসলে 0.2 বলতে কি, এটা তো আমার টেস্ট হবে না, কারণ হলো এটা তো নাম ওই যে 200 দিয়ে পাস করে চলে গেছে। এখন কথার কথা ধরেন যে এইটাতে আমি টেস্ট করলাম, তো এইটার টেস্ট হলো আমার হচ্ছে আসবে হয়তো 0.5। তারপরে এটা একটু বড় দানা, এটা হয়তো আসবে আমার 1। হয়তো এটা আমার আরো বড় সিলেট স্যান্ড, এটা তো আসবে আমার 2.6। এটা করলাম হয়তো আসলো 6 বা 7। তো এটা দ্বারা আসলে আমরা বুঝতেছি, যেমন আমরা একটা ব্যাস প্লেনটা গেলাম, বা আমরা ধরেন রেডিমিক্স কংক্রিট আমরা নেব, তো রেডিমিক্স কংক্রিট ওরা আমাদেরকে দিচ্ছে, কোটেশন দিচ্ছে। তো কোটেশনের সময় যদি তারা বলে দেয় যে হ্যাঁ ওরা স্যান্ডের এফএমটা এত ইউজ করছে, কথার কথা বললো যে 2.0 এফএম এর স্যান্ড তারা আমাদের কংক্রিট মিক্সিং এ তারা ব্যবহার করবে, তাহলে সেখান থেকে কিন্তু আমি, কারণ এফএম যত বাড়ে ওই পার্টিকেলের দাম তত বাড়ে। এফএম আমার 0.5 এফএম এর স্যান্ডের দাম 25 টাকা বা 20 টাকা, আমার হলো 1 এফএম এর দাম 35 টাকা, 2.5 এফএম স্যান্ডের দাম 55 টাকা। স্ট্রেংথ মোটামুটি ভাবে একটু বেশি থাকে। আবার এটার আমার এফএম ভ্যালু 6 to 7, এইটা পার সিএফটি তে দাম হবে 200 থেকে 220 টাকা। তাহলে এফএম যত বাড়ছে আমার পার সিএফটি ম্যাটেরিয়ালের দাম তত বাড়ছে। এটা যেমন ইঞ্জিনিয়ারদের একটা প্যারামিটার, এবার স্ট্রেংথেরও একটা প্যারামিটার। আর সাথে আমার মানে ইঞ্জিনিয়ারিং আমাদের যে ফিনান্সিয়াল অফার গুলো, সেখানেও আমার এই জিনিসগুলো কাজে লাগবে। সুতরাং আমি এফএম ভ্যালু, আমার একটা ডিজিট আমি যেটা পাবো, এটা দিয়ে আমি মিন করব যে ওই এগ্রিগেটের সাইজটা কত। অ্যানালাইসিসে কোথায় কাজে লাগবে যদি বলেন, তাহলে বলবো যে ক্যাপাসিটি যখন আমি বের করব, তখন আমার কোর্স সয়েলের ক্যাপাসিটি যখন আমি বের করব, তখন এফএম ভ্যালু যদি কম হয় ক্যাপাসিটি কমে যায়, এফএম ভ্যালু যদি বেশি হয় ক্যাপাসিটি বেড়ে যায়। একটা পাইল আমি ড্রাইভ করছি 0.5 এফএম স্যান্ডের মধ্যে, এখানে যে ফ্রিকশনের জন্য যে ক্যাপাসিটি আমি পাবো, আমি 2.5 এফএম এর স্যান্ডের মধ্যে যদি সেটা ড্রাইভ করি, ক্যাপাসিটি উইল বি হায়ার, ক্যাপাসিটি উইল বি হায়ার। এইটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস এবং ইঞ্জিনিয়ারিং ইউজ এই এফএম ভ্যালুটা। ওয়েল গ্রেডেড সয়েলের ক্ষেত্রে লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিটের ভ্যালু কত হওয়া উচিত? ওয়েল গ্রেডেড সয়েল মানে তার এফএম হবে, লিকুইড লিমিট প্লাস্টিক লিমিট হবে, যেটা গ্রেড নাই সেটা। মানে গ্রেড আমরা নরমালি কোর্স গ্রেন সয়েলের জন্য বের করব। এই যে এগুলার হচ্ছে গ্রেড হবে, এগুলার লিকুইড লিমিট নাই, প্লাস্টিক লিমিট নাই। এটা তো এটা আমি করতে পারবো না, তো রোল করতে পারবো না, তার মানে প্লাস্টিক লিমিট নাই এটার। এটা অন্য জিনিস। হ্যাঁ, রোল যদি না করতে পারি, এতে পানি মিশালেও কিন্তু আমি এটাকে রোল করতে পারবো না, এজন্য এটার কোনো গ্রেড নাই। গ্রেড বলতে ওয়েল, কোর, গ্যাপ, এগুলা হচ্ছে কোর্স গ্রেন সয়েলের জন্য, মানে এই যে এই ধরনের সয়েলের জন্য প্যারামিটার। আর হচ্ছে এইটা হলো আপনার যেটা গ্রেড নাই, আমি গ্রেড মানে রোল করতে পারছি, সেটা হলো লিকুইড লিমিট প্লাস্টিক লিমিট। ওয়েল গ্রেডেড সয়েলের লিকুইড লিমিট প্লাস্টিক লিমিট হয় না, ওয়েল গ্রেডেড সয়েলের হয় হলো এফএম ভ্যালু। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আনডিস্টার্ব স্যাম্পল পাওয়া কি সম্ভব? এবং ফলোড বাই সে বলতেছে আমরা যে স্যাম্পল নিচ্ছি সেটা কি ফুললি আনডিস্টার্ব থাকছে? আমরা যখন এইটা দিয়ে করছি, এই যে এই স্পুন স্যাম্পলার, স্প্লিট স্পুন স্যাম্পলার বলে, এসপিটি স্যাম্পলার, এটা দিয়ে করে তো আমরা এই যে স্প্লিট করে ফেললাম, এটা তো হলো দুইটা আলাদা আলাদাই জয়েন্ট, এটা দিয়ে জয়েন্ট করে ফেললাম এই জিনিসটা। তাহলে দুইটা যদি জয়েন্ট করে ফেলি, তা আমাদের কি হলো, ডিস্টারবেন্স সহ স্যাম্পল কালেক্ট করবো, জাস্ট খালি স্যাম্পল দরকার আমার। এটা শিপ অ্যানালাইসিস, ও তো ডিস্টার্ব করছে, ওটা তো ওই নাড়াচ্ছি, নাড়ানোর ফলে ওখানে আমার আনডিস্টার্বের দরকার হচ্ছে না।
আবার হলো আমি যখন লিকুইড লিমিট করছি ওটা তো পাউডার করে নিচ্ছি আগে, এরপরে পানি মিশাচ্ছি, এরপরে টেস্ট করছি, ওখানে আমার ডিস্টার্ব লাগছে। আমার যেখানে আনডিস্টার্ব লাগবে সেটার জন্য কিন্তু আমার আনডিস্টার্ব স্যাম্পল কালেক্ট করতে হবে। তো সেই আনডিস্টার্ব স্যাম্পলটা কোথায় থেকে আসবে, সেটার জন্য আমার স্প্লিট ব্যারেল, হ্যাঁ, তো সেটা আমি যখন আলাদা, এইটা ছাড়া আলাদা আরেকটা স্পুন আমাকে ইউজ করতে হবে, সেইটা দিয়ে আমার উদ্দেশ্য হবে শুধু স্যাম্পল কালেক্ট করা, নট এসপিটি। ওইটাকে চাপ দিয়ে বসায়, জাস্ট আস্তে করে চাপ দিয়ে বসায় আস্তে করে উঠানো হবে, এবং সেটা আর স্প্লিট না, সেটাকে এক পাশ দিয়ে চাপ দিয়ে স্যাম্পলটা বের করা হবে। এটা এটা একটা টিউব, এই টিউবের মধ্যে আমার স্যাম্পল থাকবে, এটাকে একদিক দিয়ে চাপ দিয়ে আমি স্যাম্পলটা বের করে আনবো। অথবা আমি যদি খুলেও বের করি, বাট এটাকে স্প্লিট না, মাঝখান দিয়ে কাটা না, এটা মাঝখান দিয়ে কাটা জিনিস না, এটা তো কেটে ফেলা হচ্ছে মাঝখান দিয়ে, এটা আমাদের উদ্দেশ্য, এটা ছুরিটা দেখানো নাই, এটা ছুরি দিয়ে কেটে ফেলা হচ্ছে। এটা হলো এসপিটি, আমার স্যাম্পল, ডিস্টার্ব স্যাম্পল, এসপিটি ভ্যালু হলো এটার উদ্দেশ্য। আর স্যাম্পলিং যেটা, সেটা হলো আনডিস্টার্ব স্যাম্পল, সেটা দিয়ে এসপিটি টেস্ট হবে না, চাপ দিয়ে বসায় সেই স্যাম্পলটাকে আনডিস্টার্ব তুলে তারপরে সেটা দিয়ে ল্যাবরেটরি টেস্ট করতে হবে। আনডিস্টার্ব স্যাম্পল দিয়ে ল্যাবরেটরির ম্যাক্সিমাম টেস্ট করা হয়, যে টেস্টগুলো অনেক দাম, এগুলো আমরা করি না সচরাচর বেশি টাকার জন্য, কিন্তু ওগুলো করা উচিত। আর এসপিটি দিয়ে হলো ডিস্টার্ব স্যাম্পল সাথে এসপিটি ভ্যালু, এবং এই যে স্যাম্পল গুলো এরকম হবে, এবং এটা দিয়ে আমরা হচ্ছে ল্যাবরেটরি শিপ অ্যানালাইসিস, লিকুইড লিমিট, এইগুলো টেস্ট করতে পারবো। তাহলে আমাদের হলো এই পর্যন্ত হলো আজকে হোয়াই সয়েল টেস্টিং, এখান থেকে আমরা নেক্সট শুরু করব। সকলকে ধন্যবাদ। ঠিক।